আজকের দিনে দাঁড়িয়ে ছেলে ও মেয়ে উভয়েরই কর্মসংস্থান নেই বললেই চলে। সকলেই কম বেশি নিজেদের ভবিষ্যৎ নিয়ে বা ক্যারিয়ার নিয়ে বেজায় চিন্তিত। সেই চিন্তারই মুশকিল আসান হলো এই এপিসি কলেজ অফ ফার্মেসি। আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন তাহলে এই এপিসি কলেজ অফ ফার্মেসির এই ফার্মেসি কোর্সটি আপনাদের জন্য খুবই আদর্শ এবং কোর্সটি করার পর আপনাদের কর্মসংস্থান এখন হাতের মুঠোয়। আর আমরা সবাই জানি দিনের শুরু থেকে রাতের ঘুমানো পর্যন্ত মেডিসিন এখন সবার ঘরে ঘরে। তাই একজন সফল ফার্মাসিস্ট হতে চাইলে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে আজই এই কোর্সটি করে ফেলুন। সেই সুযোগ ন্যূনতম খরচে করে দিচ্ছে এপিসি কলেজ অফ ফার্মেসি। এসটিভি বাংলা ইতিমধ্যে পৌঁছে গেছে এপিসি কলেজ অফ ফার্মেসি, যেটা সিঙ্গুরে অবস্থান করছে। তো এই মুহূর্তে আমরা একদম কলেজের একদম সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, যেটা কগনিসি ল্যাব। তো এই ল্যাবে কি কি ডেমো দেখানো হবে, যারা যারা ফ্যাকাল্টিজ আছেন তারা সমস্ত বিষয় আমাদের অনুধাবন করবেন এবং আমরা সেই সমস্ত বিষয়ে দেখে নেব। ল্যাবে এসছি তো ডেমো দেখব না, এটা তো হতে পারে না। আপনাদের সবার সামনে সেই ডেমোগুলোই তুলে ধরা হবে, দেখতে থাকুন। স্যার, আপনার নাম? আমার নাম হচ্ছে ভাস্কর ঘোষ, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি। অ্যাকচুয়ালি সিউটিক্সে অন্য স্যার ছিলেন, কিন্তু তিনি আজকে অ্যাবসেন্ট থাকার জন্য আমি এটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। চলুন প্লিজ ক্যারি অন। ফার্স্ট অফ অল আমি আপনাকে যেটা বলতে চাইছি যে কগনোসি কী জিনিস। ফার্মাকগনোসি অ্যাকচুয়ালি একটা সাবজেক্ট, যে সাবজেক্টের মধ্যে আমরা যাবতীয় আমাদের যে ন্যাচারাল যে সমস্ত প্ল্যান্ট রয়েছে, হার্ট বলতে পারেন বা আপনাদের যে সমস্ত গাছগাছড়া যাই যা বলেন না কেন, ওয়ান পার্ট অফ আয়ুর্বেদা যেটাকে বলতে চাই। তো এই কগনোসির মধ্যে আমরা এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করতে পারি। এখানে আমরা বিভিন্ন টাইপের ক্রুড ড্রাগস, সেটা হতে থাকে আমাদের গাছের পাতা হতে পারে, গাছের ফল হতে পারে, সিডস, রাইপস, এনিথিং যা হতে পারে, শিকড় বা কিছু সব কিছু, শিকড়, গাছের পাতা, গাছের ফল, গাছের মূল, এনিথিং যা আমরা ইউজ করে থাকি, হোল প্ল্যান্টও বলতে পারেন। এই সমস্ত কিছু নিয়ে আমরা এখান থেকে কগনোসি নিয়ে মোটামুটি আমরা জানতে পারি। তো কগনোসিতে শুধুমাত্র যে এইগুলো সম্বন্ধে জানবো বলতে কী জানবো, কগনোসিতে জানার জন্য আমাদের মেইন জিনিস হচ্ছে এদের সোর্স কী। জিওগ্রাফিক্যাল সোর্স বলতে আমাদের ভারতবর্ষের মধ্যে বা অল ওভার ইন্ডিয়ার বা অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে কোথায় কোথায় এই সমস্ত প্ল্যান্টস অ্যাভেলেবেল, এবং সেই সমস্ত প্ল্যান্টসের মধ্যে তাদের বায়োলজিক্যাল সোর্স বলতে তাদের ফ্যামিলির নাম, সায়েন্স নেম, এই সমস্ত জানতে পারবো। কোন কোন অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট রয়েছে। অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট বলতে অ্যাকচুয়ালি যে আমি গাছ ইউজ করছি, যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিলাম আপনাকে, যে আমরা হলুদ ইউজ করি, প্রত্যেকে আমরা জানি বিভিন্ন রকমের ফ্যামিলি রয়েছে, বিভিন্ন রকমের আমাদের প্রোডাক্ট রয়েছে হলুদের উপরে, টার্মারিকের উপরে, ভিকোটিকো রয়েছে, আপনি জানেন সবাই। তো অ্যাকচুয়ালি হলুদের মধ্যে কী রয়েছে সেটা আমরা জানবো হচ্ছে এইখান থেকে, কগনোসি থেকে। তো এই হলুদের মধ্যে যে জিনিসটা মেন দরকার সেটা হচ্ছে আমাদের কুরকুমিন। তো এইগুলো জানবো হচ্ছে আমরা কগনোসির মধ্যে থেকে। তো এবার তার হচ্ছে বিভিন্ন রকমের টেস্ট হতে পারে, তার হচ্ছে ট্রান্সফার সেকশন, তার হচ্ছে আপনাদের কিছু কিছু টেস্ট রয়েছে, কেমিক্যাল টেস্ট, মরফোলজিক্যাল আইডেন্টিফিকেশন, এই সমস্ত কিছু আমরা কগনোসি থেকে জানতে পারবো। ফার্দার এর সাথেও আমরা কিন্তু ওয়ান পার্ট অফ আয়ুর্বেদা, আয়ুষ যেটা বলে থাকি আমরা, আয়ুর্বেদারও যে সমস্ত মানে কোন কোন কম্পোজিশন আমরা ইউজ করে থাকি, সেটা হতে পারে আপনার কথ্য হতে পারে, ভস্য হতে পারে, এনিথিং যা ইউজ করে থাকি আমরা, এগুলো কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। এটা মোটামুটি আমাদের কগনোসির একটা ওভারভিউ দিলাম আপনাকে। এরপরে আরও থাকবে কিছু কিছু মেডিসিনাল প্ল্যান্টসের কিছু কিছু রুলস থাকে, কিছু কিছু রোল থাকে, সেই সমস্ত কিছু আমরা কগনোসি থেকে মোটামুটি জানতে পারবো। তো আমি আপনাকে এখন মোটামুটি ল্যাবটা একটুখানি ঘুরিয়ে দেখতে চাইছি। এগুলো হচ্ছে আমাদের স্টুডেন্টরাই মোটামুটি বানিয়েছে। এটা অ্যাকচুয়ালি বলতে পারেন ওই ডেমো যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে। দেখা যাচ্ছে যে স্যান্ডেলউড এখানে আছে আপনার, ধরুন স্যান্ডেলউডের ছবি আমরা রেখেছি আর কি, গাছের একটা জাস্ট ছবি। এই ছবির সাথে আমরা জানতে পারছি কি পিছন দিকে দেখুন, এর হচ্ছে কমন নাম, বায়োলজিক্যাল সোর্স, ফ্যামিলি, জিওগ্রাফিক্যাল সোর্স, একটা ওভারভিউ মনে দেখেছি আমরা, ঠিক আছে। এরপরে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের আপনার, এটাকে বলা হয়ে থাকে হচ্ছে আপনার মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপের মধ্যে আমরা যে ট্রান্সফার সেকশন করবো, সেই ট্রান্সফার সেকশন থেকে আমরা মোটামুটি একে বড় করে দেখতে পাবো আর কি। এটা ট্রান্সফার সেকশন, এটা মাইক্রোস্কোপের একটা পার্ট, অন্য টাইপের মাইক্রোস্কোপ। এটাকে বলা হয়ে থাকে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে প্রজেক্টর মাইক্রোস্কোপ, ঠিক আছে। এছাড়াও আপনি আসুন এখানে, আমি দেখা। আচ্ছা স্যার, একটা জিনিস, এইটা মোটামুটি কোন ধরনের বিষয়গুলোতে যায়? এইগুলো হচ্ছে আমি যে সমস্ত ক্রুড ড্রাগস যে কোটা বললাম, তাদের যে সমস্ত পার্টগুলো থাকে, যেমন ধরুন রুটস বা সিডস, তাদেরকে যখন আমি সেকশন কাটিং করব, সেই সেকশন কাটিং করার পরে তাদেরকে আরও বড় করে দেখবো। আমি তো খালি চোখে দেখতে পাবো না সেকশন কাটিং করে একটা রুটসের কত আপনার লেন্থ কত বা তার উইথ কত, 1 মিলিমিটার 1 সেন্টিমিটার নয়, তাহলে 1 মিলিমিটারকে আমি তো খালি চোখে দেখতে পাবো না, তার মধ্যে কী রয়েছে, তার জাইলেম, ফ্লোয়েম বা এনিথিং যাই থাকি না কেন, সেইগুলোকে দেখানোর জন্য আমরা এটাকে ইউজ করতে পারি।
নর্মাল এটা এই পারপাসে ইউজ হয়, এই পারপাসে ইউজ করা হয় থাকে নর্মাল। নেক্সট আসুন, এখানে আমাদের কিছু স্যাম্পল রয়েছে, এই সমস্ত ক্রুড ড্রাগসের স্যাম্পল। আপনাকে অনুরোধ করবো স্যাম্পলগুলো দেখানোর জন্য। এখানে দেখুন কিছু কিছু স্যাম্পলস আমরা রেখে দিয়েছি আর কি। আর আপনাকে কিছুক্ষণ আগে আমি যেটা বলছিলাম যে হার্বাল যে সমস্ত প্রোডাক্ট, এইটা আমাদের গত বছরের স্টুডেন্টরা বানিয়েছিল। এটা হচ্ছে আমাদের হার্বাল আবির। আমরা হার্বাল আবিরও এখানে প্রিপারেশন করেছিলাম। যদিও এটা কোর্স কারিকুলামের মধ্যে পড়ে না, কিন্তু স্টুডেন্টের স্বার্থে বা বলতে পারেন এখন যেহেতু মোটামুটি দেখতে পাওয়া যায় যে পুরোটাই সবই বাজার চলতি কেমিক্যাল ইউজ হচ্ছে, তো সেই হিসাবে এপিসি কলেজ এরকম একটা আবির যেটা হার্বালের মধ্যে রাখছে, তো এটা এখানেই মানে প্রোডাক্ট এই সমস্ত স্টুডেন্টরাই বানায়। নিজেদের স্টুডেন্টই আমরা বানিয়েছি, নিজেদের স্টুডেন্টরাই। আমাদের হোলি খেলা হয়েছিল, তো হোলি খেলার জন্য আমরা বলেছিলাম যে আমরা কোনো রকমের বাইরে কেমিক্যাল ইউজ করবো না। যেহেতু ফার্মাসি, আমরা নিজেরাই জানি এক্সট্রাকশন প্রসিডিওরের মাধ্যমে আমরা এটাকে বার করে, এক্সট্রাক্ট বার করে সেটাকে আমরা হচ্ছে কর্ন স্টার্চ বা যার যেরকম অ্যারোরুট বলতে পারেন, যার যেরকম মাধ্যমে এটা করে আমরা হার্বাল বানিয়েছি। আচ্ছা স্যার, মূলত এইটা কি জিনিস? এটা হচ্ছে সেনাপাতা। সেনাপাতাকে বলতে বাংলায় বলা হয়ে থাকে সোনা পাতা। এটা অ্যাকচুয়ালি ল্যাক্সেটিভ বেশি ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। ল্যাক্সেটিভ বলতে হচ্ছে আপনাদের স্টুল সফটনার, যাদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের প্রবলেম থাকে সেই সমস্ত ক্ষেত্রে এই সেনাপাতা ইউজ করা হয়ে থাকে। আমরা যেমন প্রচুর লোকে অনেক কিছু জিনিস জানি, যেমন আমি হলুদ কথা বললাম, আপনি সেনা জিজ্ঞেস করলেন, এরকম প্রচুর রয়েছে। আমাদের হিং থেকে শুরু করে ধনে, মৌরি, জিরে, কিচ্ছু বাদ নেই, সমস্ত কিছু হচ্ছে ফার্মাকগনোসিসের মধ্যে ইনক্লুডেড। আমরা যা ওষুধ খাচ্ছি, যা মেডিসিন খাচ্ছি, বেশিরভাগই হচ্ছে সিনথেটিক বা হচ্ছে আপনার ন্যাচারালি যেগুলো পাই সব কিছু কিন্তু এই ফার্মাকগনোসিসের মধ্যেই পড়ে। ওকে। আর স্যার এই মুহূর্তে আমরা এই পারপাসে এই জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি, তো এই ব্যাপারটা একটু যদি বলেন। মলিস এজেন্ট বা ওয়াগনার এজেন্ট এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কিছু কিছু যে ক্রুড ড্রাগসের কথা বললাম, সেই সমস্ত ক্রুড ড্রাগসের অনেক কিছু ক্লাসিফিকেশন থাকে। যেমন ধরুন কোন কোন ড্রাগ হচ্ছে অ্যালকালয়েডের মধ্যে পড়ে, কিছু কিছু ড্রাগ গ্লাইকোসাইডের মধ্যে পড়ে, কিছু কিছু ড্রাগ ট্যানিন থাকে, কিছু কিছু ড্রাগ ফ্ল্যাভোন থাকে, টার্পিনয়েডস থাকে, ভোলাটাইল অয়েল থাকে। তো তাদের স্পেসিফিক আইডেন্টিফিকেশনের জন্য এগুলো লাগে। ওকে, এগুলো হচ্ছে কেমিক্যাল আইডেন্টিফিকেশনের জন্য লাগে। এটা হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্স ডিপার্টমেন্ট। এই ফার্মাসিউটিক্স ডিপার্টমেন্টের মধ্যে আমি যেমন কগ্রোসিকে যখন বলছিলাম আপনাদেরকে ক্রুড ড্রাগ সম্বন্ধে, অ্যাকচুয়ালি ফার্মাসিউটিক্স ডিপার্টমেন্টের মধ্যে কী থাকে, আমরা ফার্মাসির মেন 4টে স্তম্ভ জানি: ফার্মাসিউটিক্স, ফার্মাকগনোসি, ফার্মাকোলজি এবং কেমিস্ট্রি। তো এই 4টে স্তম্ভের মধ্যে একটা হচ্ছে ফার্মাসিউটিক্স। অ্যাকচুয়ালি ফার্মাসিউটিক্সের মধ্যে আমরা যাবতীয় যা ট্যাবলেট, ক্যাপসুল, সাসপেনশন, ইমালশন, হোয়াট এভার, ট্যাল্ক বলুন, পাউডার বলুন, যা ফর্মুলেশন আমরা ইউজ করে থাকি, সমস্ত ফর্মুলেশন কীভাবে ম্যানুফ্যাকচার করা হয়, তাদের কী কী ক্রাইটেরিয়া থাকে, তাদের অ্যাকচুয়ালি কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স, সমস্ত কিছু ফার্মাসিউটিক্স ডিপার্টমেন্টের মধ্যে এখানে করা হয়। তো আমি প্রথমেই দেখাচ্ছি এই ডিপার্টমেন্টের মধ্যে কী কী লাগবে আর কি। তো এখানে এগুলো হচ্ছে আমাদের মাইক্রোস্কোপ, যেটা ওখানেই আমি দেখালাম, সেই সেম মাইক্রোস্কোপ এখানে। আসুন এখানে, এটা হচ্ছে আমাদের ওয়াটার ডিস্টিলেশন ইউনিট। ওয়াটার ডিস্টিলেশন ইউনিট বলতে, যেহেতু আমরা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ইউজ করব, সুতরাং আমরা এখানে কোনো নর্মাল জল ইউজ করতে পারি না, আমাদের সবসময় ডিস্টিল্ড ওয়াটার ইউজ করতে হয়। তো ডিস্টিল্ড ওয়াটার যেহেতু আমরা বাইরে থেকে কিনি না, যেহেতু নিজেদেরই সেট আপ রয়েছে, আমরা এখানে এই ওয়াটার ডিস্টিলেশন ইউনিট থেকে নিজেরাই ওয়াটার এখানে তৈরি করে দিই আমরা। মানে যখনই এটা করা হয় এই ওয়াটার দিয়ে সেটা হয়, এই ওয়াটার দিয়ে আমরা করা হয়ে থাকে যাবতীয় যা টেস্ট করব। কারণ দেখুন, মানুষের স্বাস্থ্য হচ্ছে মেন আমাদের উদ্দেশ্য। আমি যদি ট্যাপ ওয়াটার ইউজ করে থাকি, ট্যাপ ওয়াটারের মধ্যে মাইক্রো অর্গানিজম থাকতে পারে, বিভিন্ন ইনঅর্গানিক বা হার্মফুল মেটেরিয়াল থাকতে পারে। তো সেইগুলোকে আমাদের কী করতে হবে, সবসময় চেষ্টা করতে হবে অ্যাভয়েড করার। সেই জন্য আমরা চেষ্টা করবো কি ডিস্টিল ওয়াটার ইউজ করার জন্য। ওকে, যেহেতু এখানে ব্যাকটেরিয়াটাও সেভাবে কিছুই ধরা পড়বে না, ব্যাকটেরিয়া ধরা পড়ছে না, সেই জন্য মোটামুটি আমরা করছি। তো ব্যাকটেরিয়ার জন্য আরও রয়েছে, আমি দেখাচ্ছি ফার্দার। এখানে প্রথমে ওয়াটারটাকে ডিস্টিল করে নেওয়া হয়ে থাকে, ডিস্টিল করার পরে তারপর সেটাকে কনভার্ট করা হবে আপনাকে হচ্ছে ওয়াটার ফর ইনজেকশনে, যেটা দিয়ে আমরা নেক্সট হচ্ছে করবো প্রসিডিওর। নেক্সট হচ্ছে এটাকে বলা হয়ে থাকে হচ্ছে ম্যাগনেটিক স্টারার। ম্যাগনেটিক স্টারারের মধ্যে কী করা হয়ে থাকে, অনেক সময় আমরা জানেন নর্মাল যেগুলো ইউজ করে থাকি, ধরুন শরবত গুলছি, আমরা যেমন শরবত গুলে কী করে থাকি, চামচ বা গ্লাস দিয়ে নাড়াতে থাকি। তো যখন আমরা এরকম ল্যাবে সেট আপ করবো, আমরা কী করি, ম্যাগনেটিক বিটস দিয়ে ওর মধ্যে কোনো ধরনের স্যাম্পেল বা যা করেন না কেন আপনি মেশানোর জন্য বা অ্যাডমিক্সিংয়ের জন্য আমরা কী করি, ম্যাগনেটিক স্টারারটাকে ইউজ করে থাকি। এখানে আমাদের একটা স্পেশাল রয়েছে কি, ম্যাগনেটিক স্টারার উইথ হট প্লেট। ধরুন কোনো ক্ষেত্রে কোনো ইনস্ট্রুমেন্ট বা কোনো হচ্ছে সলিউশন বা কোনো সলিউট যদি না মিশতে চায়, তাকে হিট করতে হয়। তো হিটিংয়ের জন্য এর মধ্যে সেই সিস্টেম দেওয়া রয়েছে, এখানে আমরা হিট করতে পারি। এটা রয়েছে হিটিং মেন্টাল, এটাও সেমই আপনার হিটিং মেন্টাল। এই যে এটা একদম সেম ওর যে প্রসিডিওর, এই প্রসিডিওর সেম। যেমন আমরা নর্মাল ইস্ত্রি বা হিটারে চা ইউজ করে থাকি, সেম এখানে হচ্ছে এই কাজ করে থাকে। এই হিটিং মেন্টালি, এটা একটা হিটিং মেন্টাল, এটাও হিটিং মেন্টাল, যেখানে আমরা একটা সেট আপ করে রেখেছি। এটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস হট এক্সট্রাকশনস, অনেকে এটাকে বলে থাকে সক্সলিট অ্যাপারেটাস। এক্ষেত্রে কী করে থাকি, আমি যখন দেখাচ্ছিলাম আপনাকে আগেরটায় যে ওই হার্বাল আবির বানিয়েছিলাম, তো যে এক্সট্রাকশন করেছিলাম হার্বাল আবির, যে
নির্যাস যেটা পেয়েছি আমি, কালার যেটা পেয়েছি আমি, সেটা কোত্থেকে পাবো? সেটা পাবো হচ্ছে এখান থেকে। এর মধ্যে আমরা স্যাম্পল দেবো, স্যাম্পল দেওয়ার পর সলভেন্ট, তারপরে যাবো কন্টিনিউয়াস প্রসেস হবে এটা। তো এইটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস হট এক্সট্রাকশন। এর স্পেসিফিক নাম হচ্ছে আপনার সক্সলেশন। ওকে, এরপর আমরা কোনটাতে যাচ্ছি? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সিউটিক্সে কাজ খুব কম থাকে, এটাকে বলে থাকে মাইক্রোসেন্ট্রিফিউজ। এটা অ্যাকচুয়ালি লাগে হচ্ছে আপনাদের ইয়েতে কোলোজিতে, কিন্তু অ্যাকচুয়ালি পিসিআই যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেই জন্য আমাদের এটাকে রাখতে হয়। তো এখানে মাইক্রোসেন্ট্রিফিউজে কী করা হয়ে থাকে, ধরুন আপনারা প্রত্যেকেই জানেন যে এই ব্লাড স্যাম্পল কালেক্ট করা হয়ে থাকে। তো ব্লাড স্যাম্পল করার সময় কী করা হয়ে থাকে, ব্লাডটাকে যখন আমরা আলাদা করব, তার যে সলিড পার্টটা আর তার যে লিকুইড পার্টটা প্লাজমা, ওর কাছে যখন আলাদা করব, তো এই মাইক্রোসেন্ট্রিফিউজ করার ফলে কী হয়ে থাকে, একটা নির্দিষ্ট আরপিএমে যখন আমরা ঘোরাই, তো মাইক্রোসেন্ট্রিফিউজে কী হয় যে ওই সলিড পার্টটা নিচের দিকে থিতিয়ে যায়। তো এর ফলে আমরা সলিড আর লিকুইড দুটোকে আলাদা করতে পারি। ব্লাড মেটেরিয়ালস, ব্লাড যে আমাদের থাকে ডাব্লিউবিসি বলুন, হোয়াইট বলুন, অনুচক্রিকা বলুন, হোয়াইট চাটবা বলুন, সেগুলো হচ্ছে আমাদের এখান থেকে কালেক্ট করতে পারি। এটা হচ্ছে মানে এইটা এই পারপাসে ইউজ হয়, এই পারপাসে ইউজ করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে আমাদের এটাও একটা হট প্লেট। আমি আপনাকে ওইকে একটা হট প্লেট দেখালাম ম্যাগনেটিক স্টার্টারের সঙ্গে উইথ হট প্লেট। এটা হচ্ছে স্পেসিফিক মানে হট প্লেট, শুধুমাত্র গরম করার জন্য ইউজ করা হয়ে থাকে। এটা হচ্ছে মিলিপোর ফিল্টার। আপনি যে ডিস্টিল ওয়াটারের কথা বললেন, ডিস্টিল ওয়াটার যখন করার পরে এখানে আমরা শুধুমাত্র ডিস্টিলেশন করলাম, কিন্তু এর মধ্যে মাইক্রোঅর্গানিজম আছে, এটাকে ধরে নিয়ে আমাদেরকে কী করতে হয়, মিলিপোর ফিল্টার ইউজ করে থাকি বা মেমব্রেন ফিল্টার। এর মধ্যে মেমব্রেন ফিল্টার দেওয়া হয়ে থাকে 0.45 মাইক্রন। তো এর মধ্যে এই মিলিপোর ফিল্টার আমরা দেবো, এর মধ্যে যে আমরা পাবো ওয়াটারটা সেটা একদম ফ্রি অফ মাইক্রোঅর্গানিজম। ঠিক আছে, তো তার পরবর্তীকালে এটা কনভার্ট হবে হচ্ছে আপনার WFI, মানে অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলে দেখি স্টেরাইল ওয়াটার। আচ্ছা, এখানে যেমন দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা মার্ক করা রয়েছে, এগুলোর কত দেওয়া যেতে পারে সেই অনুযায়ী সেটা। এটা হচ্ছে আপনার হচ্ছে ভ্যাকাম পাম্প। ভ্যাকাম পাম্পের মধ্যে তখন ধরুন আমি কোনো জিনিস এক্সট্রাক্ট করে ফেললাম, তার মধ্যে ওয়াটার রয়েছে, কিন্তু আমার ইমিডিয়েটলি কাজ করতে হবে। তো আমি কি করব, তখন হচ্ছে ভ্যাকামের মাধ্যমে আমরা এটাকে হচ্ছে ইউজ করে থাকি। ওয়াটারটাকে বা সলভেন্টটাকে আমরা আপনার আলাদা করে নিই, যার ফলে আমরা শুধুমাত্র সলিড মেটেরিয়ালটা পেয়ে যাই খুব তাড়াতাড়ি। যদি আমি কিছু খুব তাড়াতাড়ি এবং খুব এফিসিয়েন্ট, মানে ধরুন একবারই ধরতে গেলে প্রায় 90 থেকে 95% মতো আমরা সলভেন্টটাকে আলাদা করে দিতে পারি। ওকে, আসুন। অটোক্লেভ হচ্ছে, এই যে অটোক্লেভের কথা বলছি, এই অটোক্লেভটা হচ্ছে অ্যাকচুয়ালি একটু মডিফাইড ভার্সন অফ হচ্ছে প্রেশার কুকার। আমরা যে সমস্ত প্রেশার কুকার ডেলি বেসিস ইউজ করে থাকি, মানে আমি আপনাকে অ্যাকচুয়ালি উদাহরণ দিয়ে বলছি যাতে বুঝতে সুবিধা হয়। আমরা প্রেশার কুকার কেন ইউজ করে থাকি, প্রেশার কুকারের মেন কাজ হচ্ছে যাতে মাইক্রোঅর্গানিজম না থাকে, এটাই তো। এই অটোক্লেভ হচ্ছে ঠিক সেরকম। এখানে আমরা একটা নির্দিষ্ট প্রেশার এবং নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করে ওই যে ওয়াটারটা আমি পেলাম, বা যা ধরুন কোনো মাইক্রোঅর্গানিজম সমেত কোনো জিনিস পেলাম, এখানে কী করা হয়ে থাকে, এখানে আমাদের ওয়াটার দেওয়া হয়ে থাকে, স্টিম। সেই স্টিম আন্ডারে একে করা হয়ে থাকে কি স্টিম স্টেরিলাইজেশন একে বলা হয়ে থাকে, বা ময়েস্ট হিট স্টেরিলাইজেশন। তার জন্য মেন প্রসিজার হচ্ছে এটা। ঠিক আছে, এখানে হচ্ছে মাইক্রোঅর্গানিজমকে একদম হচ্ছে ডিস্ট্রয় করে দেওয়া হয়ে থাকে। তারপরে যেটা পাবো সেটা হচ্ছে একদম ফ্রি অফ মাইক্রোঅর্গানিজম বা পাইরোজেন, যাই বলুন না কেন। এটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। এখানে ধরুন আমরা কোনো যে স্যাম্পল ইউজ করছি, বা কোনো ধরুন ট্যাবলেট বানাচ্ছি বা ক্যাপসুল বানাচ্ছি, ইমালশন সাসপেনশন যা বানাচ্ছি, তার জন্য যে কটা সলভেন্ট লাগতে পারে, যে কটা ধরুন হচ্ছে ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেই ইনগ্রিডিয়েন্টসগুলো কত গ্রামের জন্য কত পরিমাণ লাগে। আমরা তো একটা মোটামুটি রুল ফলো করি, মানে আইপি, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। সেই রুল অনুযায়ী আমাদেরকে এটা ঠিক করতে হবে যে ধরুন 100 গ্রামের জন্য ওখানে ধরুন লেখা রয়েছে যে 15 গ্রাম। তাই আমি যদি 100 গ্রামের জন্য না বানাই, 10 গ্রামের জন্য বানাতে পারি। 10 গ্রামের জন্য ধরুন তার কথা 1.5। তো সেটা আমরা এখানে হচ্ছে মোটামুটি অ্যাকুরেট ক্যালকুলেট করতে পারবো, করে এটাকে আমরা ওয়েটটাকে মেজার করতে পারি। ওকে, নেক্সট এখানে হচ্ছে গ্লাস ওয়ার্ডস রয়েছে। গ্লাস ওয়ার্ডসের মধ্যে এখানে রয়েছে আপনার মটার প্যাসেলের বিভিন্ন রকম রয়েছে। এগুলো হচ্ছে আপনার পোর্সেলিনের, একটা রয়েছে গ্লাসের। নেক্সট রয়েছে আপনার বিকার, তারপরে কনিক্যাল ফ্লাস্ক, হোয়াটএভার যা রয়েছে, ফ্রেজারিং, এগুলো হচ্ছে আমাদের ব্যবহারের জন্য এগুলো ইউজ। হ্যাঁ, আপনাকে যে মিলিপোর ফিল্টারের কথা বললাম, এইটা হচ্ছে আপনাদের মেমব্রেন ফিল্টার, যেটা আমরা ইউজ করে থাকি। ওকে, এটা হচ্ছে মেমব্রেন ফিল্টার। এই মেমব্রেন ফিল্টারই হচ্ছে আমরা ওই মিলিপোর ফিল্টারের মধ্যে ইউজ করে থাকি। ওকে, এইগুলো হচ্ছে কিছু মোল্ড। এগুলো বলছে আপনারা যে লিপস্টিক মোল্ড থাকে, লিপস্টিক যে তৈরি করি আমরা, আপনারা যে লিপস্টিক ইউজ করেন, সেই লিপস্টিকও এখানে তৈরি করা যেতে পারে। লিপস্টিক মোল্ড থাকে, সাপোজিটরিজ মোল্ড থাকে, এরকম বিভিন্ন রকম মোল্ড থাকে, মানে এর মধ্যে দিয়ে আমরা ওই সাইজ আর কি বানাবো আর কি। ওকে, এটা মোটামুটি আমাদের রয়েছে। এছাড়া কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে, যেমন ধরুন এখানে রয়েছে আপনার মাইক্রোপিপেট। যদিও ডিপ্লোমার ক্ষেত্রে মাইক্রোপিপেটের কাজ সেরকম কিছু নেই, এটা বিফার্ম বা হচ্ছে এমফার্মের জন্য কাজে লাগে, বা এর ফার্দার প্রসিডিউরের জন্য। ডিপ্লোমার জন্য মাইক্রোপিপেটের কোনো সেরকম কাজ নেই। মূলত কি পারপাসে ইউজ? মাইক্রোপিপেট হচ্ছে আপনার ধরুন আমরা মাইক্রো মানে হচ্ছে কি অনেক কম, ছোট।
আমার অনু যাকে বলতে চাই তো অনু মানে মিনিমাম 10⁻⁻6 এত লাগবে। তো ধরুন আমি যে ওইখানে যেরকম সেন্ট্রিফিউজের যেমন ইউজ করলাম, সেন্ট্রিফিউজের জন্য কি ধরুন আপনাকে বললে 1 ml দিতে, বা কিছু কিছু বললে 1 মাইক্রোলিটার দিতে, তখন মাইক্রোলিটার আমরা মাপবো কী করে? নর্মাল মেজারিংয়ে বা স্কেলে তো আমরা মাইক্রো মাপতে পারবো না, তখন লাগবে আমাদের ইউজ করতে হচ্ছে। আচ্ছা, এই পারপাসে শুধুমাত্র ইউজ করা যেতে পারে এটা। এছাড়া ওর অনেক কাজ হয়েছে রিসার্চের ক্ষেত্রে, মাইক্রোওয়েভ ছাড়া কাজই হবে না। যারা ফার্দার পিএইচডি করবে বা ইনফার্ম করবে তাদের জন্য মাইক্রোওয়েভ ছাড়া কোনো কাজই হবে না। ওকে, এটা হচ্ছে ওয়াটার বাথ। আপনি ওখানে যেমন দেখালাম হট প্লেট বা হিটিং মেন্টেল, সেরকম এটাও হচ্ছে ওয়াটার বাথ। এই ওয়াটার বাথের ক্ষেত্রে আমরা শুধুমাত্র হিট করার জন্য ইউজ করে থাকি। ওকে, এই একটা বিষয়। তো এইগুলো হচ্ছে নর্মালি হচ্ছে, এই জিনিসটা প্রচণ্ড ইন্টারেস্টিং। এটা কি অ্যাকচুয়ালি এই জিনিসটা যেটা রয়েছে এর নাম হচ্ছে টিংচার প্রেস। টিংচার প্রেস বলতে এটা বহু আগেকার দিনে মানুষ ইউজ করতো। আগেকার দিনে আয়ুর্বেদে যেমন বেটে ইউজ করতো কিছু জিনিস, এই টিংচার প্রেসের ক্ষেত্রে হচ্ছে আমাদের ওই রকম এর মধ্যে দিয়ে ভালো করে প্রেস করার পরে যেটা বেরোবে কথ্য এটাকে বলা থাকে আমরা হচ্ছে টিংচার। যেমন আপনি শুনে থাকবেন বেলেডোনা টিংচার বা টিংচার বেলেডোনা, এই যে নামগুলো শুনে থাকবেন, এইগুলোর মাধ্যমে হচ্ছে করা যেতে পারে। এখন আগেকার দিনে যেরকম বেটে হতো, এখন ইনস্ট্যান্ট এটাকে ইউজ হয়, ইনস্ট্যান্ট এটাকে ইউজ করা যেতে পারে মোটামুটি এটা। এখানে আমাদের সিফটিক্সে এই স্যাম্পেল আমরা স্টুডেন্টরা হচ্ছে বানিয়েছে প্র্যাকটিক্যাল করার সময়, উপরে দেখবেন স্যাম্পেল রাখা আছে, যার যেরকম প্রসিডিওর রয়েছে সেরকম অনুযায়ী বানিয়েছে। এগুলো হচ্ছে আমাদের স্যাম্পেল মানে ইনগ্রিডিয়েন্টস, যেগুলো সব স্টুডেন্টদেরই হাতে বানানো। ওই জন্য আমরা স্যাম্পেল হিসেবে রেখে দিয়েছি, যাতে মোটামুটি পরবর্তীকালে স্টুডেন্টরা এসে দেখুক যে কীরকমভাবে বানাতে হয়, বা তার হচ্ছে আপনার ফর্মুলেশন কী করে বানাতে হয়, বা তার হচ্ছে কী করে আপনার হচ্ছে এটাকে বলা হয়ে থাকে আপনার যেগুলো কোন কোন ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়ে থাকে, কোন ডেটে বানানো হয়েছে, তার এক্সপায়ারি ডেট কত, ইনগ্রিডিয়েন্টস রয়েছে নর্মাল যেরকম মানে আমাদের ওষুধ যেরকম তৈরি করা হবে আপনার এক্সপায়ারি ডেট থাকবে, এখানেও কিন্তু এক্সপায়ারি ডেট দেখা থাকবে, যার যেরকম থাকে এক্সপায়ারি ডেট। আচ্ছা, আমরা নর্মালি ওষুধের মধ্যে স্যার একটা জিনিস আমরা দেখতে পাই যে ব্যাচ নাম্বার দেওয়া থাকে, তো এখানেও কি সেটা কি প্রসেস থাকছে? অ্যাকচুয়ালি এটা ম্যানুফ্যাকচারিং হাব না যে আমি ব্যাচ নাম্বার দেবো না, কিন্তু ব্যাচ নাম্বার দেওয়া যেতে পারে, এমন নয় যে দেওয়া যেতে পারে না। যেহেতু তাদের লাইসেন্স প্রাপ্ত যাদের থাকবে তারা হচ্ছে ব্যাচ নাম্বার দেবে, কোন ব্যাচের মধ্যে কী বানিয়েছি আমরা। এক্ষেত্রে আমরা ব্যাচ নাম্বারের ডেমোটা দেখিয়ে দিতে পারি যে এরকমভাবে করতে হয়, ঠিক আছে? আচ্ছা স্যার, আমরা একটু আগে আপনার মুখ থেকে শুনলাম যে হলুদ, যেটাকে আমরা বলি প্রচণ্ড অ্যান্টিব্যাকটেরিয়াল মানে প্রপার্টিজ রয়েছে, তো এই হলুদের মধ্যে তো আমরা এটাও জানি যে মেডিসিনের সর্পগন্ধা নাকি খুব ভালো একটা মানে ভালো কাজ করে, তো এই হিসাবে এখানেও কি সেটার কি থাকে গুরুত্ব কিছু আছে? প্রত্যেকটার ক্ষেত্রে আমি সর্পগন্ধার ক্ষেত্রে যদি বলে থাকি, সর্পগন্ধার ক্ষেত্রে মেইন জিনিস হচ্ছে আপনার রেসারপিন হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস। রেসারপিন কী কাজে লাগে? এটা হচ্ছে আমাদের অ্যান্টি হাইপারটেনসিভ, মানে যাদের ব্লাড প্রেশার খুব হাই তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট করার জন্য এটা ইউজ করা হয়ে থাকে। ঘুমের জন্য শুনেছি নাকি করা যেতে পারে, অসুবিধা কিছু নেই। অ্যাকচুয়ালি ব্লাড প্রেশারটাই মেন। তো এবার ধরুন আমি সর্পগন্ধা গাছের একটা ছালের মধ্যে বা মূলের মধ্যে তো অনেক কিছু জিনিস পাওয়া যেতে পারে, শুধুমাত্র যে রেসারপিন পাওয়া যাবে তা তো নয়, এছাড়া তার মধ্যে আরও অনেক কিছু মেটেরিয়ালস থাকতে পারে, সেটা অনেক রকম থাকতে পারে। তো আমাদের আইডেন্টিফাই করতে হবে বা শুধুমাত্র আইসোলেশন করতে হবে কোনটা না হচ্ছে আমাদের এই রেসারপিন, যেটা হচ্ছে আমাদের মেন দরকার। তো সেই জন্য হচ্ছে কি সিউটিক্সের ক্ষেত্রে কী হয়, আমরা কগনোসির ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা করে থাকি, দেখুন কগনোসির ক্ষেত্রে আমরা এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট বেরিয়ে গেল, এক্সট্রাক্টের মধ্যে কী রয়েছে না রয়েছে সেটা আমরা আলাদা করবো কোথায়, সেটা হচ্ছে লাগবে আমাদের কেমিস্ট্রি। এরপরে সেটাকে হচ্ছে ট্যাবলেট বা ক্যাপসুল বা আমাদের যে ফার্দার ফর্মুলেশন তাকে যে কনভার্ট করবো, সেই কনভার্টেশনের জন্য লাগবে হচ্ছে আমাদের সিউটিক্স। মানে একটার সাথে একটা হচ্ছে ইন্টার রিলেটেড। আমি আগেই বললাম যে 4টে স্তম্ভ, এটা হচ্ছে 3টে বললাম, আর 3টের পরে এই ধরুন আমি ট্যাবলেট বা ক্যাপসুল তৈরি করে ফেলেছি, এর পরের প্রসিডিওরটা কোথায় যাবে, আমরা ওকে চেক করবো এর মানে এফেক্টিভনেস কত, কার ওপর এফেক্টিভ করছে, হিউম্যান বা ফার্দার যে সমস্ত অ্যানিমেল রয়েছে তার উপর এফেক্টিভনেস কত। এই জন্য ধরুন আমাদের লাস্ট যে পার্টটা পড়ছে সেটা হচ্ছে আমাদের ফার্মাকোলজি। তো ফার্মাকোলজি স্যার আছেন, স্যার বলবেন ফার্মাকোলজির ক্ষেত্রে এই ধরুন আমি কগনোসির ক্ষেত্রে তৈরি করলাম, সিউটিক্সের ক্ষেত্রে ম্যানুফ্যাকচার করলাম ফর্মুলেশন, কেমিস্ট্রির দিকে দেখবো যে হ্যাঁ এর মধ্যে এই জিনিসগুলো রয়েছে, এর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ সেটা আলাদা বিষয়। এরপরে জানবো কোথায় যেটা তৈরি করলাম ট্যাবলেট ক্যাপসুল, তার এফেক্টিভনেস চেক করবো কোথায় না ফার্মাকোলজিতে। এই 4টে হচ্ছে মেন, এর সাথে আরও অনেক রয়েছে, ফার্মাসি প্র্যাকটিস রয়েছে, এ রয়েছে। আপনাকে আমি যে বললাম যে ট্যাবলেট বা ক্যাপসুল তৈরি হয়ে গেল, সেই ট্যাবলেট তৈরি করার পরে তাদের যে কোয়ালিটি কন্ট্রোল টেস্ট, সেই কোয়ালিটি কন্ট্রোল টেস্টে কিছু স্যাম্পেল আমি দেখাচ্ছি এখানে। এটাকে বলা হয়ে থাকে ট্যাবলেট ডিসলিউশন। ট্যাবলেট ডিসলিউশনে বলতে এখানে আমি এটা ট্যাবলেট দিয়েছিল, এটাকে বলা হয়ে থাকে যে বাস্কেট আর কি, এই বাস্কেটের মধ্যে ট্যাবলেট দেওয়া রয়েছে, সেই ট্যাবলেটটা কতক্ষণ পরে গিয়ে গুলবে তারপরে তার উপর ডিপেন্ড করছে যে আমাদের শরীরের মধ্যে তার এফেক্টিভনেস কোন সময় পরে হবে। যেমন ধরুন আপনারা প্রত্যেকে বলেন যে 6 ঘন্টা অন্তর অন্তর প্যারাসিটামল খেতে হয়, প্রতিদিন 4টে করে। এইটা আমি 6 ঘন্টা মাপলাম কী করে? এই 6 ঘন্টা মাপার জন্য আমাকে দেখতে হবে যে কোন সময়ের পরে গিয়ে সেই ড্রাগটা ডিজলভ হচ্ছে,
তারপরেই সেটা কোথায় মিশবে, আমাদের রক্তে, তারপরে কি এফেক্টিভনেস দেখাবে। তাহলে এই যে মিশাও, একে বলে থাকে হচ্ছে আইভিআইভি, ইনভিট্রো ইনভিভো ডিসলিউশন। এই ইনভিট্রো থেকে আমরা বাইরে থেকে মোটামুটিতে বুঝবো যে হ্যাঁ এই সময়ের পরে গিয়ে ড্রাগটা হচ্ছে গুলছে বা ড্রাগটা আমাদের ব্লাডের মধ্যে গিয়ে মিশছে, তারপরে গিয়ে সেটা এফেক্টিভনেস দেখাবে। এই যে 6 ঘন্টা মাপটা হচ্ছে এরকম, কোয়ালিটি কন্ট্রোল থেকে না, মানে মূলত হিটটা হয়ে যাচ্ছে, তাই হিটিং অপশান রয়েছে এখানে, হিটও হবে। এটা একটা সিঙ্গেল ইয়ে আর কি, মানে আরও বড় থাকবে, তো বড় ক্ষেত্রে বড় হয়, যা 6 মেম্বার থাকে। এটা হচ্ছে আমাদের বাস্কেট টাইপ, ঠিক আছে। সেকেন্ডে আমরা কি দেখবো? দেখবো সেটা হচ্ছে আমাদের ডিসইন্টিগ্রেশন টেস্ট অ্যাপারেটাস। ডিসইন্টিগ্রেশন টেস্ট অ্যাপারেটাস ক্ষেত্রেও এক্ষেত্রেও দেখে ওই যেটা এখানেও দেখালাম আপনাকে, এটা কোন সময়ের পরে গিয়ে গুলছে, এখানেও আমরা সেম জিনিস দেখতে পাবো, ডিসইন্টিগ্রেট হচ্ছে কোন সময়ের পরে গিয়ে, ঠিক আছে। এরকম কিছু স্যাম্পেল রয়েছে, আমরা এখান থেকে মোটামুটি আমরা বুঝবো যে ওই ট্যাবলেট বা ক্যাপসুল যেটা রয়েছে সেটা ভালো না খারাপ, তার কোয়ালিটি কত। যেমন ধরবেন আপনি দেখুন বিভিন্ন কোম্পানির ওষুধের বা মেডিসিনের দাম হচ্ছে বিভিন্ন রকম, যার কোয়ালিটি কন্ট্রোল যত ভালো তার দাম তত বেশি হবে, কারণ সে তার পিউরিটি মেনটেন করার জন্য বা তার এফেক্টিভ মেনটেন করার জন্য বেশি পয়সা খরচ করেছে, তো সেই জন্য হচ্ছে এরকমই টেস্ট। একটা জিনিস ছোট্ট করে জানতে ইচ্ছা মানে করছে স্যারের কাছে, সেটা হচ্ছে যে কোনো একই কম্পোজিশনের ওষুধ এক দোকানে একরকম আর এক দোকানে আরেক রকম, কিন্তু কম্পোজিশন এক, এটার কারণ কি? তার কারণ হচ্ছে কি, অ্যাকচুয়ালি আমরা যদি ওষুধ কিনতে চাই, আমি প্রত্যেকেই বলবো ব্র্যান্ড নেমের উপর গিয়ে লাভ নেই, কম্পোজিশনের উপরে হচ্ছে ওষুধ কিনতে হবে। যেমন ধরুন প্যারাসিটামল বিভিন্ন রকম রয়েছে, P500 রয়েছে, প্যারাসিটামল আপনার প্যারাসেফ রয়েছে, ক্যালপল রয়েছে, এরকম প্রচুর রয়েছে। তো আমরা জানবো কি মেন কম্পোজিশন, ওষুধে যখন প্রেসক্রিপশন করতে হয় তখন অ্যাকচুয়ালি কম্পোজিশন বলো, মানে জেনেরিক যেটাকে বলা হয় থাকে, তার উপরে বেস করে এবার ধরুন কিছু কোম্পানি থাকে, কিছু কোম্পানি যাদের কোয়ালিটি কন্ট্রোল যত ভালো হয় বা যারা যত বেশি ভালো পরিমাণে ওটাকে টেস্ট করে পিউরিটি চেক করে মেনটেন করছে, তার দাম তত বেশি হবে। আমরা সবাই জানি ঘি কি কাজে লাগে, কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লর্ড কৃষ্ণ ঘি দারুণ উপকারী। স্বাদে গুণে ভারতবর্ষের একমাত্র খাঁটি ঘি মানেই লর্ড কৃষ্ণ ঘি, গুণেও সুস্বাদু, দামেও কম। লর্ড কৃষ্ণ ঘি। আপনজন ম্যাট্রিমনি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে মাত্র 300 টাকার বিনিময়ে পাত্রপাত্রী যোগাযোগ করিয়ে দেওয়া হয়। যতদিন না যোগাযোগ হচ্ছে ততদিন ফ্রি সার্ভিস। যোগাযোগ করুন 03325663329 অথবা 03325663327। এই মুহূর্তে যে স্যার উপস্থিত আছেন ওনার মুখ থেকে একটুখানি শুনে নেব যে উনি কতদিন ধরে ট্রেনিং নিচ্ছেন এবং এখানকার স্ট্রাকচার লেভেল কেমন, সমস্ত কিছু একটু জেনে নেব। স্যার আপনার নাম? আমার নাম সুনির্মল হাজরা। কোথা থেকে এই এপিসি কলেজের সন্ধান পেলেন? এটা আমি ফোন থেকে পেয়েছি। কেমন লাগছে ট্রেনিং নিয়ে? ট্রেনিং নিতে ভালো লাগছে, কিন্তু কাজের মধ্যে থেকে তো করছি, ওই জন্য পেরে উঠছি না, আসতেও পারছি না, ঠিক এইটাই। মানে এখানে যে মূলত যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রতিদিন কি এখানে আসতে হয়, নাকি কিছুদিন একটু গ্যাপ রেখে আসলে সেটা বোধহয় একটু ভালো হয়, নাকি প্রতিদিন আসলে সেটা বোঝা যায়? প্রতিদিন আসলেই ভালো হয়, কিন্তু আমরা প্রতিদিন আসতে পারছি না। প্রতিদিন এলে খুব ভালো হয়, এটা হাতে নাতে সব শেখা যাবে সব। এই যে গ্যাপটা হচ্ছে তাতে কি কোথাও গিয়ে একটু অসুবিধা হচ্ছে? অনেক অসুবিধা হচ্ছে, হ্যাঁ। তো আমাদের প্র্যাকটিক্যাল থেকে থিওরি থেকে মেলাতে অসুবিধা হচ্ছে। একটা করে টিউটোরিয়াল ক্লাসও থাকে, যেটা আমরা পুরো সপ্তাহে না আসতে পারলেও স্যারেরা ওই টিউটোরিয়াল ক্লাসটায় হোল যে উইকের যে পড়ানোটা হয়েছে সেটা সেই টিউটোরিয়াল ক্লাসে স্যারেরা আমাদের যথেষ্ট গাইড করেন। মানে কারোর যদি অসুবিধা হয় তাহলে সে ভার্চুয়ালি কিন্তু ক্লাস করতে পারে, সেই ব্যাপারেও কিন্তু আছে, এক স্টুডেন্ট কিন্তু বললেন। আচ্ছা, তোমাদের যদি কেউ অ্যাবসেন্ট থাকে, এই যে বললে যে প্রতি সপ্তাহের যে পড়াটা সেটা ওইখানে মেকআপ দেওয়া হয়, এবং তোমরা যে স্টাডিগুলো যেগুলো মেথডসগুলো সেগুলো তোমরা একদম পাই টু পাই পেয়ে যাও? একদমই অবভিয়াসলি, স্যারেদেরকে জিজ্ঞাসা করলে স্যারেরা অবশ্যই বলে দেন, সেদিক থেকে কোনো খামতি নেই আমাদের। স্যারেরা যথেষ্ট বোঝান, কোনো জিনিস অসুবিধা হলে একবার নয় বারবার বলে দেন। অনলাইন ক্লাসের রেগুলার ক্লাসও হয়, শুধু টিউটোরিয়াল ক্লাস অনলাইন নয়, রেগুলার অনলাইন ক্লাসও স্যারেরা লিঙ্ক দেন, যারা করতে ইচ্ছুক অবশ্যই করতে পারেন। তুমি তো এখানে পড়াশোনা করছো, তোমার কি মনে হয় তুমি এরপরে কি কোনো বেটার চান্স পেতে পারো, বা ফার্মাসিস্ট হিসাবে একটা কোনো গুরুত্বপূর্ণ স্থান পেতে পারো? হ্যাঁ পারি। পড়াশোনাটা কীরকম চলছে? ভালো চলছে। হাতে কলমে স্যারদের যা যা ইনস্ট্রাকশন সেগুলো ফলো করা হয়? হ্যাঁ করা হয়। ম্যাডাম আপনার নাম? আমার নাম হাবিবা খাতুন। আমি 2024-এই উচ্চ মাধ্যমিক পাশ করে এখানে ভর্তি হয়েছি। এখন আমার ফার্স্ট ইয়ার চলছে।
তো এখানে আমি ডেলি কলেজে আসি, আর এখানে স্যারেরা অনেক ভালোভাবে অনেক সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। এমনকি যদি আমাদের কোনো সমস্যা থাকে আমরা ডিরেক্টলি স্যারেদের সাথে কন্ট্যাক্ট করি, আর এখানে বইও প্রোভাইড করা হয়। তো আমার এখানে ভালো লাগছে অনেক। লাইব্রেরি যেটা রয়েছে তোমাদের, তার মধ্যে তোমরা সমস্ত রকম গাইড বুক পেয়ে যাও? সমস্ত রকম গাইড বুক পেয়ে যাই, এমনকি 2-3 রকম লেখকের বই আছে, যেটা ইচ্ছা হবে, যেটাতে ভালো লেখা আছে, বুঝতে পারবো, স্যাররা বলে দেন যে এই বুকটা তোমরা পড়ো, বুঝতে পারবে। তো সেই হিসেবে আমরা কন্টিনিউ করি। কোর্সটা শেষ হয়ে যাওয়ার পর একটা ইন্টারেস্টিং জিনিস আমার খুব মনে হচ্ছে প্রশ্ন করার, কোর্সটা শেষ হয়ে যাওয়ার পর ফিউচার প্ল্যানিং কি? আপাতত আমি ডিফার্ম করছি, কিন্তু এই কলেজে এখনও আমাদের বিফার্মের জন্য কাজ চলছে। আশা করি নেক্সট ইয়ার থেকে আমাদের বিফার্ম স্টার্ট হয়ে যাবে। তো আমার ইচ্ছা আছে বিফার্ম কমপ্লিট করা, হায়ার ডিগ্রি করা, তারপরে আমার জব করার ইচ্ছা আছে, কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছা আছে, রিসার্চ করার ইচ্ছা আছে মেডিসিন নিয়ে। আচ্ছা, তুমি তো একজন মেয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে বাকি মেয়েদের উদ্দেশ্যে তুমি এই ফার্মেসি নিয়ে বা ফার্মাসিস্ট একজন হওয়া নিয়ে তুমি কি বার্তা দিতে চাও? হ্যাঁ, আমি প্রত্যেক মেয়েকে বলবো যে তারা যেন অবশ্যই মেডিসিনের ব্যাপারে জ্ঞান রাখে, কারণ এটা খুব জরুরি। কারণ আমাদের ভবিষ্যতে যে মেয়েরা যারা সংসার করছে, তাদের যে বাচ্চা কাচ্চা হচ্ছে, তাদেরকে কি ওষুধ প্রোভাইড করবে? হ্যাঁ, সে ডক্টরের কাছে গেল, একটা মেডিকেল থেকে ওষুধ দিয়ে দিল, সেটাই যে বাড়ি এসে খাইয়ে দেবে, সেটার উপর নির্ভর করে না থাকাই বেটার হবে। কারণ একটা মেয়েকে জ্ঞান থাকা দরকার যে মেডিসিনটা আদেও আমাদের শরীরে গিয়ে ঠিকঠাক কাজ করবে কি না। তো আমি বলবো যে সমস্ত মেয়েরা যারা আছো আমাদের বয়সী, এমন কি আমার থেকে বড় সিনিয়র যারা আছেন, তারা অবশ্যই মেডিসিনের ব্যাপারে জ্ঞান রাখবেন। নমস্কার। নমস্কার। আপনার এই মুহূর্তে কোন কোর্স চলছে, কোন ইয়ার? এখন ফার্মাসিস্ট পড়ছি, ফার্স্ট ইয়ার। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনার কোন ইয়ার চলছে এই মুহূর্তে? ফার্স্ট ইয়ার ডিপ্লোমা ফার্স্ট ইয়ার। করে এই প্রফেশনে আসার মূল লক্ষ্যটা কি? প্রফেশনাল আগেই ছিলাম, কিন্তু কোর্সটা হাতে কোনো সার্টিফিকেট ছিল না, সেই জন্য সার্টিফিকেট পাওয়ার জন্য কোর্সটা করছি। ভবিষ্যতে আরও মেডিসিন চেম্বার এবং ডক্টর চেম্বার খোলার জন্য আমার উদ্দেশ্য আছে। আচ্ছা, এই মুহূর্তে এই কলেজের মেন বিশেষত্ব কি বলে মনে হয় আপনার? এখানে পড়াশোনাটা খুব ভালো হয়, পড়াশোনার মধ্যে গাইড, তারপরে এখানে নেচারের অনেক রকম জিনিস আপনি দেখতে পাওয়া যায়। তারপর এখানে নিজস্ব ল্যাব রয়েছে, ল্যাবের মধ্যে সমস্ত স্যার ভালো রকমই ল্যাবে তার স্নেহের সাহায্যে পড়ায়। আর এছাড়াই আলাদা কি কোনো পরিষেবা কিছু কি পাওয়া যায় এই কলেজ থেকে? কলেজে যেরকম প্রোভাইড করা সেরকম সমস্ত কলেজে যেমন প্রোভাইড করে এই কলেজে হস্টেল বা কোনো কিছু এরকম কি কিছু আছে এখানে? হোস্টেল পাশাপাশি সব রয়েছে, তো সবারই বাড়ির কাছে, সব বাড়ি থেকেই যাতায়াত করে। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা একদম চতুর্থ স্তম্ভ, একদম লাস্ট স্টেজে আমরা দাঁড়িয়ে, এপিসি কলেজ অফ ফার্মেসির কেমিস্ট্রি ল্যাবের সামনে আমরা দাঁড়িয়ে। তো এই মুহূর্তে আমরা কিছু ডেমো আমরা দেখে নেব, স্যাররা আছেন, সমস্ত বিষয় তুলে ধরা হবে। ফার্মা কেমিস্ট্রি ল্যাব, এখানে অ্যাকচুয়ালি আমাদের ওষুধের কী করে ম্যানুফ্যাকচার হয়, ম্যানুফ্যাকচার বললে ভুল হবে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসিওরেন্স, কোয়ালিটি কন্ট্রোল মেনলি এই জায়গাটায় হয় এই ল্যাবে। তো আমরা কি হয়, আমরা ধরুন নতুন কম্পাউন্ড সিনথেসিস বা কোনো কম্পাউন্ডের সিনথেসিস করছি, সেটা হচ্ছে, এবং তার সাথে সাথে একটা কোনো তৈরি করা হয়েছে কোনো ড্রাগ, তার মধ্যে কী কী ইম্পিউরিটিস আছে, কী কী অ্যানালিসিসের ব্যাপারটা, সেইটাও এই ল্যাবেতেই হয়। স্যার, গুণগত মানের উপরও কিন্তু এখানে নির্ভর করে। যেখানে আমরা বলি যে ড্রাগ কিন্তু 100% পিওর হতে হবে, ড্রাগ যে কেউ হ্যান্ডেল করলে চলবে না, ড্রাগ অনলি যারা ফার্মাসিস্ট তারাই কিন্তু ড্রাগটা হ্যান্ডেল করতে পারে। তার একটা মেন কারণই হচ্ছে যে গুণগত মান। আমি যখন বলবো প্যারাসিটামল, সেখানে কিন্তু প্যারাসিটামল 100% প্যারাসিটামলই থাকবে তার মধ্যে। তো এইরকম, যার জন্যে আমাদের কেমিস্ট্রি ল্যাবে কেমিক্যালসই থাকে মেন। এছাড়া আমি দেখবেন এখানে গ্লাসওয়্যারস প্রচুর লাগে, যেটা আমাদের বিকার, কনিক্যাল ফ্লাস্ক, রাউন্ড বটম ফ্লাস্ক, হাজারো গ্লাসওয়্যার থাকে, প্রত্যেকটা গ্লাসওয়্যারেরই ইউজ আছে। এই যে ইনস্ট্রুমেন্টটা দেখছেন, এটাকে বলে আর্সেনিক লিমিট টেস্ট অ্যাপারেটাস। আর্সেনিক কতটা আছে বললে ভুল হবে, স্ট্যান্ডার্ডের থেকে বেশি বা কম আছে, সেই লিমিট টেস্টটা করা হয় কিন্তু এই অ্যাপারেটাসটা থেকে, আর্সেনিক লিমিট টেস্ট। আর এছাড়া কমন অ্যাপারেটাস মোটামুটি এগুলো সবাই জানা আছে, রাউন্ড বটম ফ্লাস্ক, বিকার, এটা আপনার মেজারিং সিলিন্ডার, এটা আপনার আছে বিভিন্ন আছে, ভলিউমেট্রিক ফ্লাস্ক আছে, এই জিনিসগুলো আছে।
বেন টিউব, এগুলো হচ্ছে আপনার গ্লাস ওয়্যার্স। এখানে ইনস্ট্রুমেন্ট বলতে যেটা লাগে আপনার অ্যাবেজ রিফ্র্যাক্টোমিটার, রিফ্র্যাকশন দেখার জন্যে এই ইনস্ট্রুমেন্টটা ইউজ হয়। আপনার মেল্টিং পয়েন্ট অ্যাপারেটাস, আমি ধরুন কোনো কম্পাউন্ড সিনথেসিস করলাম, সিনথেসিস করার পর তার অ্যাকচুয়াল মেল্টিং পয়েন্ট কি সেইটা থেকে জানা যায় যে কম্পাউন্ডটা আদৌ সিনথেসিস হয়েছে কি না। হ্যাঁ, ডেফিনেটলি তারপর আছে আপনার টিএলসি আছে, বিভিন্ন রকম স্পেকট্রোস্কোপিক অ্যানালিসিস আছে, সেগুলো আছে। কিন্তু ল্যাবরেটরিতে প্রথম সিনথেসিস করার পর প্রথম যে জিনিসটা দেখি সেটা হচ্ছে আপনার মেল্টিং পয়েন্ট। যদি কম্পাউন্ড অলরেডি রিপোর্টেড হয় তার মেল্টিং পয়েন্ট, যেমন আমি ধরুন অ্যাসপিরিন সিনথেসিস করলাম, ডিপ্লোমা লেভেলের সিনথেসিস আছে, তো অ্যাসপিরিন সিনথেসিস করার পর আমি কী করে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি অ্যাসপিরিন সিনথেসিস হয়েছে? সেটা তো নর্মাল যেটা স্টার্টিং মেটেরিয়াল নিয়েছিলাম সেটাই থাকতে পারে বা অন্য কিছু হতে পারে। তো কী হয়, দেখলাম অ্যাসপিরিনের যেটা মেল্টিং পয়েন্ট বইয়েতে লেখা আছে, আমি যেটা সিনথেসিস করলাম তার মেল্টিং পয়েন্ট চেক করলাম, যদি একই হয় তার মানে অ্যাসপিরিন সিনথেসিস হয়েছে। তো এইটা হচ্ছে মেল্টিং পয়েন্ট অ্যাপারেটাস, ইলেকট্রিক্যালি হিটেড, আর নর্মালি আমরা গ্যাসে যেটা হিট করেও দেখতে পারি যে মেল্টিং পয়েন্ট আছে। দুটোর ক্ষেত্রেই বোঝা সম্ভব? দুটোর ক্ষেত্রেই বোঝা সম্ভব। ধরুন ইলেকট্রিক্যালি হিটেড তার একটা তো ডেফিনেটলি তার অ্যাডভান্টেজ আছে, কিন্তু এরও অ্যাডভান্টেজ অনেক বেশি। এটাকে থিলস টিউব বলে, কিছুই না, এতে শুধু আপনার গ্যাস লাগবে আর কিছু লাগবে না। এতে কিন্তু পারফেকশান যেটা দেখা যায়, যদি হাত পারফেক্ট থাকে এতে কিন্তু মানে এক্স্যাক্ট জিনিসটা আসে। নেক্সট আমরা কী, আচ্ছা নেক্সট হয়তো স্টুডেন্টরাও করছে, এটা হচ্ছে আপনার পিএইচ মিটার। পিএইচ মিটার সব ক্ষেত্রেই লাগে পিএইচ চেক করতে। ডাইরেক্ট নর্মাল আমরা পিএইচ পেপার দিয়েও চেক করতে পারি, কিন্তু যখনই এক্স্যাক্ট লাগে তখনই আমরা পিএইচ মিটারটা ইউজ করতে পারি ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য। না, ব্যালেন্স বলতে পিএইচ অ্যাকচুয়ালি কত, আমি যে সলিউশনটা বানিয়েছি তার পিএইচ কত সেটা জানতে গেলে পিএইচ মিটারটা কিন্তু মাস্ট লাগেই। এর ডিফারেন্ট প্রসিজার আছে, আপনার স্ট্যান্ডার্ড ক্যালিব্রেশন করতে হয় প্রথমে, কিন্তু একবার ক্যালিব্রেশন হয়ে গেলে ইট ইজ ভেরি ইজি টু ইউজ। এটা আপনার হট প্লেট, কেমিস্ট্রি ল্যাবে একদম আপনার প্রত্যেক দিনে যেটা লাগে হট প্লেট, গরম করার কোনো জিনিস গরম করতে লাগে। ফটো কালারিমিটার বলতে ধরুন একটা কম্পাউন্ড কোনো তৈরি করা হয়েছে, তার বিভিন্ন ডাইলিউশনের বানানো হয়েছে, কনসেন্ট্রেশন কত বা আননোন কনসেন্ট্রেশন যদি জানতে আমার দরকার হয়, আমরা কিন্তু কালারিমিটার দিয়ে জানতে পারবো। কিছু নন কনসেন্ট্রেশনের বানাবো, সেখান থেকে যদি আননোন কনসেন্ট্রেশন দেওয়া হয় সেই কনসেন্ট্রেশনটাও আমরা জানতে পারি। এটাকে বলে আপনার কুভেট। কালারিমিটারে দিলেই আপনার যা দরকার, এবার আপনার এটা আমি কত কালার আসছে, এটা যেহেতু জল কোনো কালার নেই, মাইনাসে দেখাচ্ছে, অ্যাকচুয়ালি কোনো কালার থাকলে ওটা ডিটেক্ট করা যাবে যে কালারের সাথে ইন্টেন্সিটির সাথে কনসেন্ট্রেশনের কী সম্পর্ক। আচ্ছা, পোলারিমিটার। পোলারিমিটার খুব ইম্পর্টেন্ট। আমরা দেখবেন অনেকেই জানি যে ডি আর এল বলে, ডেক্সট্রোজ জানি, গ্লুকোজ আমরা যে কী করি ডেক্সট্রোজটা খাই, তার মানে এলও ব্যাপারটা আছে, এল। তো এই জিনিসটা কী করে বুঝতে পারবো, এটা পোলারিমিটার দিয়ে বুঝতে পারা যায়। লিভোসিট্রিজিন খাই বা আমরা এল দিয়ে অনেক এল ডোপা খাই, এল ডোপা লিভোডোপা যেটা, তার মানে এদের ডেক্সট্রো ফর্মটাও অ্যাভেলেবেল। তো এদের ডেক্সট্রো ফর্মটা কী করে বুঝতে পারবো, এই পোলারিমিটার দিয়ে বুঝতে পারবো। পোলারিমিটারে আমি যদি কোনো কম্পাউন্ড রাখি, অ্যাকচুয়ালি প্লেন পোলারাইজ লাইট আছে এর মধ্যে, এখানে একটা লাইট আছে, তো প্লেন পোলারাইজ লাইটের ভিতর দিয়ে যখন আমার কম্পাউন্ডটা প্লেন পোলারাইজ লাইটে দেখবো যে লাইটটাকে যদি ক্লকওয়াইজ ঘুরিয়ে দেয় তখন আমরা সেটা পজিটিভ বলি, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ওটা নেগেটিভ। তো এর খুব ইম্পর্টেন্ট, দেখবেন সেম স্ট্রাকচার, কম্পাউন্ডের সেম স্ট্রাকচার, কিন্তু একটা স্ট্রাকচার অ্যাক্টিভ দেখাচ্ছে আর একটা স্ট্রাকচার ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। একটা সিম্পল এক্সাম্পল বলি, টেট্রাসাইক্লিন অ্যাক্টিভ, কিন্তু আমি যখনই এপি টেট্রাসাইক্লিন দিচ্ছি সেটা ইনঅ্যাক্টিভ ফর্ম হচ্ছে বা ভেরি লেস অ্যাক্টিভ। কী ডিফারেন্স? সব সেম। 4 নম্বর পজিশানে একটা NCH3 গ্রুপ আছে, গ্রুপটা যখনই আপনার আলফা ওরিয়েন্টেড হবে তখনই অ্যাক্টিভ, যখনই বিটা ওরিয়েন্টেড তখন ইনঅ্যাক্টিভ ফর্ম। কোনো জিনিস গরম করা হয় ওয়াটার বাথে, তখন আমরা এটা ইউজ করি। এটা ভ্যাকুয়াম পাম্প, ভ্যাকুয়াম ফিল্ট্রেশনের জন্য যেন লাগে, ভ্যাকুয়াম ফিল্ট্রেশনের জন্য। সেটাও দেখা হয়েছে, এটা হচ্ছে আপনার ডিস্টিল ওয়াটার তৈরি, স্টিলের ডিস্টিল ওয়াটার কী করে অ্যাকচুয়ালি তৈরি হয়। ডিস্টিল ওয়াটার তো জানেন যে ল্যাবে ডিস্টিল ওয়াটার ছাড়া কাজ যেটা হয় না, তো ডিস্টিল ওয়াটার আমাদের রেগুলার চাহিদা অনুযায়ী ডিস্টিল ওয়াটার এটা তৈরি হয়। এছাড়াও আমরা একটা নর্মাল প্রসেসে ডিস্টিল ওয়াটার তৈরি করি, নর্মাল আপনার কন্ডেন্সার দিয়ে
বেন টিউব দিয়ে আমরা ডিস্টিল ওয়াশার তৈরি করি। এখানে স্টুডেন্টরা আপনার কিছু টাইটেশন করছে, দেখুন টাইটেশনের কাজ করছে। টাইটেশন কিন্তু কোয়ান্টিটেটিভ এস্টিমেশন, খুব ইম্পর্টেন্ট টাইটেশন। এখানে টাইটেশনের অ্যাকচুয়ালি রেজাল্ট ডিপেন্ড করে আপনার হাত কতটা পারফেক্ট। তো এটা হচ্ছে রেগুলার অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে টাইটেশন। অনেক জায়গাতেই আমরা দেখেছি যে সব ল্যাবই প্রায় ম্যাগনেটিক স্টিরার আছে। তো অ্যাকচুয়ালি ম্যাগনেটিক স্টিরারের কাজ হচ্ছে আপনার স্টিরিং করা। তো এদিকে একটা স্টুডেন্টরা রিয়াকশান করছে, তো কাজ চলছে রিয়াকশান। ফিউম চেম্বার দেখুন, ফিউম চেম্বার কেমিস্ট্রি ল্যাবে দেখুন ম্যাক্সিমাম যা কাজ হয় প্রচুর গ্যাস বেরোয়, বা সেই সব হার্মফুল গ্যাস যাতে আমাদের দিকে না আসে, যার জন্য আমরা এই ফিউম চেম্বার ইউজ করি। এর মধ্যে আপনার হাই আছে, এক্সস্ট আছে, তাতে কি হয় কোনো গ্যাস যাতে আমার যারা কাজ করছে তাদের দিকে না আসে, মেন উদ্দেশ্য এইটাই। তো যেখানে আমার দরকার পড়ে আমরা ম্যাক্সিমাম এখানে কাজটা করি ফিউম চেম্বারে। এটা ডিস্টিলেশন আপনার রিফ্লেক্সের কাজ চলছে। এটা সিঙ্গেল পাঞ্চিং ট্যাবলেট পাঞ্চিং মেশিন, একটা করে ট্যাবলেট বেরোবে, পাঞ্চ হবে, সিঙ্গেল পাঞ্চ হবে। তো টোটালি ম্যানুয়াল এটা। এখানে ট্যাবলেট তৈরি হয়, এছাড়া ক্যাপসুল তৈরি হয় এটাতে, একবারে 100টা ক্যাপসুল, হার্ড জিলাটিন ক্যাপসুল, সফট নয়, হার্ড জিলাটিন ক্যাপসুল একবারে 100টা তৈরি করা যায়। এটাতে আপনার কি বলে অয়েনমেন্ট ফিলিং মেশিন, অয়েনমেন্ট ফিলিং মেশিন, এটা দিয়ে অয়েনমেন্টটাকে ফিল করা হয়। এছাড়া এদিকে আসুন আপনার অ্যাম্পিউল ওয়াশিং মেশিন। এটা কাঁচের যে অ্যাম্পিউলগুলো হয় সেটা ওয়াশ করার জন্যে এই অ্যাম্পিউল ওয়াশিং মেশিনটা ইউজ করা হয়। আয়ন এক্সচেঞ্জার, যার মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়ন চেঞ্জ হয়ে যাবে, মানে আলাদা হয়ে যাবে। ডবল কোন ব্লেন্ডার, মিক্সচার, একটা অ্যাকচুয়ালি মিক্সচার, ট্যাবলেট বা ক্যাপসুল যাই তৈরি করা হয় সব কিছু দেওয়ার পর একবার মিক্স করে নেওয়া হয় যাতে প্রপার মিক্সিংটা হয়, এটাকে বলে ডবল কোন ব্লেন্ডার। ট্যাবলেট ক্যাপসুল কাউন্টার, একবারে 100 ট্যাবলেট কাউন্ট করা যায়, আপনি নিলেন, নিয়ে একবারে 100 ট্যাবলেট কাউন্ট হয়ে যায়। অ্যাম্পিউল ফিলিং এবং সিলিং মেশিন, অ্যাম্পিউলকে ফিল করা এবং সিল করার জন্য এই মেশিনটা ইউজ করা। এটা আপনার অয়েনমেন্ট সিলিং মেশিন, অয়েনমেন্ট ফিল করার পর তার পিছন দিকটা সিল করার জন্য এই মেশিনটা ইউজ করা হয়। স্টেবিলিটি টেস্ট অ্যাপারেটাস, যেখানে ট্যাবলেট তৈরির পর ট্যাবলেট কিছু এখানে দেওয়া হয়, দিয়ে একটা পার্টিকুলার টাইমের জন্য এটাকে ঘুরিয়ে দেওয়া হয়, মানে ইনস্ট্রুমেন্টটাকে অন করলেই আপনার ঘুরবে জিনিসটা। তাতে কি হয়, সাইড থেকে যদি কোনো রকমের কিছু ভেঙে যায় ট্যাবলেট, সেটা কাউন্ট করার জন্য এই ইনস্ট্রুমেন্টটাকে ইউজ করা হয়। বল মিল, ফাইন পার্টিকেল তৈরি করার জন্য বল মিলটা ইউজ করা হয়। হয়তো কোর্স পার্টিকেল আছে, বড় পার্টিকেল আছে, লাম্পি, সেই জিনিসটাকে একদম ফাইন পাউডার করার জন্য বল মিল ইউজ করা হয়। ট্যাবলেট পলিশিং মেশিন, এটা আপনার সিপ সেকার, সিপ সেকারে ট্যাবলেট তৈরি করার আগে ট্যাবলেটে আগে গ্র্যানিউলস তৈরি করতে হয়, গ্র্যানিউলসের সাইজ অনুযায়ী সেপারেট হয়ে যাবে, সেকিং হবে, ওটা সেক হবে, সেক হয়ে পার্টিকেল সাইজ অনুযায়ী তাদের সেপারেট হয়ে যাবে। তো আমাদের যেটা দরকার তখন সেটা নিয়ে নেব। ট্যাবলেট কোটিং মেশিন, ট্যাবলেট তৈরি করার পর উপরে যে কোটিংটা করা হয় সেই কোটিংয়ের জন্যই কোটিং প্যানটা ইউজ করা হয়, যাতে ট্যাবলেটের উপর কোটিংটা দেওয়া যায়। এবং এইটার হচ্ছে আপনার ক্ল্যারিটি টেস্ট অ্যাপারেটাস। কোনো লিকুইড প্রিপারেশনের মধ্যে যদি কোনো সলিড পার্টিকেল থাকে, ভিজিবল পার্টিকেল থাকে, তাহলে কিন্তু ইজিলি দেখতে পাওয়া যায়। কিছুই না, এর মধ্যে আমার ব্ল্যাক আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, একটা লাইট জ্বলবে, ম্যাগনিফাইং গ্লাস আছে। আচার্য কম্পিউটার সেন্টার, বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L746885, যোগাযোগ 9079474384। মৃণাল স্যার। আমরা এখন আছি STV বাংলায়। Twinkles dance in winter light, children laugh and spirits cheer, magic grows this time of year.
অনেক তথ্য আমরা জানতে পারলাম। এই মুহূর্তে আমরা শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি, অর্থাৎ মডেল ফার্মেসির সামনে। তো স্যার কিছু বিস্তারিতভাবে আমাদের সামনে কিছু তথ্য তুলে ধরবেন। প্রত্যেকটা ডিপ্লোমা ফার্মেসি কলেজে মডেল ফার্মেসি রুমটা থাকা বাধ্যতামূলক। বাধ্যতামূলক এই জন্যই, কারণ আমরা যেহেতু মেডিসিন সম্বন্ধে পড়ছি, তো আমাদের মেডিসিন ইউটিলাইজেশান এবং মেডিসিন এমার্জেন্সিতে কীভাবে ইউজ করবো সেগুলো আমাদের জানা উচিত। যেমন ধরুন এদিকে রাখা আছে বিভিন্ন ফর্মুলেশন ওয়াইজ আমরা মেডিসিন রেখেছি, বিভিন্ন ট্যাবলেট, নেবুলাইজার, তারপরে এগুলো অ্যাস্থ্যালিন, গ্লুকোজও তো দেখতে পাওয়া যায়। হ্যাঁ, সবগুলোই রাখা থাকে। এগুলো আমাদের এমার্জেন্সির জন্য ইউজ করা হয়। ধরুন এগুলো হচ্ছে সবই রিসেন্ট মেডিসিন। এগুলো আমরা যে কোনো মুহূর্তে রেজিস্টার আছে, রেজিস্টার আমরা এন্ট্রি করে আমরা ইউজ করতে পারি। তো যদি কোনো স্টুডেন্টের কোনো প্রবলেম হয়, এগুলোই আমরা অ্যাজ এ মেডিসিন আমরা ইউজ করে থাকি। তো এখানে রেস্ট নেওয়ার জন্য আমরা বেডও আছে, সবই আছে, কোনো অসুবিধা নেই। স্যালাইন, নর্মাল স্যালাইন দেখতে পাচ্ছেন, নর্মাল স্যালাইনও রাখা আছে। যদি কারো কোনো স্যালাইনের অসুবিধা হয়, বিভিন্ন ধরনের ইঞ্জেকশন রাখা আছে, ব্যথার ওষুধ রাখা আছে, স্যাভলন রাখা আছে, সবই রাখা আছে কম বেশি। ঠিক আছে, এগুলো ইমার্জেন্সি পারপাসে ইউজ হয়, ইমার্জেন্সি পারপাসে ইউজ হয় এবং এটা আমাদের রাখা বাধ্যতামূলক। এটা আমাদের একটা সাবজেক্টও আছে, সাবজেক্ট ওয়াইজ পড়ানো হয় এবং দেখানো হয় কীভাবে মেনটেন করতে হয়, কীভাবে খাতা মেনটেন করতে হয়, কী কী মেডিসিন রাখবো, কী ধরনের মেডিসিন রাখবো, কীভাবে মেডিসিনগুলোকে সাজাবো। ঠিক আছে, কারণ সব মেডিসিন যদি একসঙ্গে রেখে দেওয়া হয় আমরা নিশ্চয়ই বুঝতে পারবো না। তাই আমরা নাম অনুযায়ী, ফর্মুলেশন অনুযায়ী, কোনটা ট্যাবলেট, কোনটা ক্যাপসুল, কোনটা সিরাপ, কোনটা আরও মলম, হ্যাঁ কোনটা অয়েনমেন্ট, কোনটা ক্রিম, সব অয়েনমেন্ট ক্রিম আমরা সবাই একসঙ্গে জানি কি, যেগুলো আমরা টিউবে থাকে সেগুলো সবই ভাবি যে অয়েনমেন্ট ক্রিম একই জিনিস, কিন্তু না, অয়েনমেন্ট ক্রিম সবই আলাদা। ঠিক আছে, সবের ফর্মুলেশন আলাদা। ঠিক আছে, যেগুলো সিরাপ থাকে সেগুলো কিছু সিরাপ থাকে, কিছু সাসপেনশন থাকে, কিছু ইমালশন থাকে, সব ফর্মুলেশন আলাদা। ফর্মুলেশন আলাদা হওয়ার জন্য আমরা আলাদাভাবেই রাখতে হয়, নাহলে আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, এই মুহূর্তে আমরা একদম কলেজের লাইব্রেরির সামনে রয়েছি এবং এইখানে যে ম্যাডাম উপস্থিত আছেন ওনার মুখ থেকে কিছু কথা শুনে নেব। এই লাইব্রেরি কখন ওপেন হয় এবং বহু ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত এখানে আনাগোনা হয়, সমস্ত বিস্তারিত তথ্য ওনার মুখ থেকে একটু শুনে নেব। এই লাইব্রেরি তো প্রতিদিন খোলা থাকে? হ্যাঁ, প্রত্যেক দিন খোলা থাকে, স্যাটারডেও খোলা থাকে, ওপেন থাকে। আর টাইমিংটা হচ্ছে 9:30 থেকে খোলে 5টা পর্যন্ত। 5টার পরেও যদি কোনো স্টুডেন্ট বা স্যারেরা চান পড়তে, তো পড়তে পারেন এখানে। এখানে যা যা আমরা বই মোটামুটি দেখতে পাচ্ছি, যে হিউম্যান ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এর সমস্ত ধরনের গাইড বুক এখানে কিন্তু রাখা থাকে। সমস্ত ধরনের বই থাকে। ফার্স্ট ইয়ারের 5টা সাবজেক্ট আর সেকেন্ড ইয়ারের 6টা সাবজেক্ট, সমস্ত বই অ্যাভেলেবেল থাকে। আর এখানে হচ্ছে আমাদের যখন ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার শুরু হয়, তো 5টা করে বই আমরা বুক ব্যাংক হিসেবে দেওয়া হয়। সেটা ফার্স্ট ইয়ার পুরো কমপ্লিট হলে তারা আবার ফেরত দেয়। এছাড়াও বাকি বইও ইস্যু রিটার্ন করা যায়, 14 দিন অন্তর রিনিউ করতে হয় সেগুলো। আর যাবতীয় বই এখানেই পাওয়া যায়, কোনো বই কিনতে হয় না। এছাড়াও প্রচুর রেফারেন্স বই আছে, ফার্মাকোপিডিয়া আছে, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে। মানে বাইরে থেকে স্টুডেন্টদের আলাদা করে কোনো বই এখানে কিনতে হয় না। এখানে যত সমস্ত বই, সমস্ত গাইড বুক কিন্তু ফলো করে মেনটেন করে কিন্তু স্টুডেন্টরা এখান থেকেই বই পান। সমস্ত বই এখানেই পায়, কোনো বই এক্সট্রা কিনতে হয় না এখানে। এসটিভি বাংলা এই মুহূর্তে পৌঁছে গেছে এপিসি কলেজ অফ ফার্মেসি। এখন আমরা ক্লাসরুমের মধ্যে প্রবেশ করব এবং আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ক্লাস অটোমেটিক্যালি স্টার্ট হয়ে গেছে এবং যে স্যার এই মুহূর্তে কিন্তু ওনাদেরকে সেই মতো কিন্তু ক্লাস করাচ্ছেন এবং স্টুডেন্টরা সেই মতো ওনার গাইড অনুযায়ী কিন্তু চলছে এবং রীতিমতো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ক্লাস অলরেডি কিন্তু উনি স্টার্ট করে দিয়েছেন। আমি ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির এই স্পেশালাইজেশন, তো আজকে ডিফার্ম ফার্স্ট ইয়ারের আমি অ্যান্টি ক্যান্সার চ্যাপ্টার পড়াচ্ছি, এটাই। স্যার এই মুহূর্তে আপনি যে সাবজেক্টটা নিয়ে পড়াচ্ছেন, এই মুহূর্তে আমাদের কিন্তু এখন কিন্তু ক্যান্সার নাম শুনলেই কিন্তু সবাই কিন্তু একটু আটকে ওঠে, যে ক্যান্সার মনে হয় কোনো অ্যান্সার নেই। মানে এই বিষয়টা, মানে এইরকম একটা যদি ডিজিজ আমাদের শরীরে প্রবেশ করে তাহলে এর থেকে মনে হয় আমরা কোনো রকমভাবে মুক্তি পাবো না, এবং এর সেলগুলো বা এর যে কোষগুলো প্রচণ্ড মারাত্মকভাবে কিন্তু মানে সারা শরীরে কিন্তু তাড়াতাড়ি বইতে থাকে। তো এই বিষয়ে একটু স্যার একটু জানবো। দেখুন, ক্যান্সার মানে আমরা এটুকুই জানি যে ক্যান্সার মানে আপনি যেটা বললেন এন্ড, সেটাই ক্যান্সার মানে, সত্যিই ক্যান্সার মানে এন্ড। এর বড় কারণ ডেফিনেটলি আমাদের লাইফস্টাইল, আর সেকেন্ড হচ্ছে আর একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যদি প্রপার না হয়
ড্রাগ ডিসকভারি যদি না হয়, কিন্তু আমরা যতই বলি যে আমরা অত ট্রিলিয়ন এতে আসবো, অত ট্রিলিয়ন আসবো, কিন্তু আসতে পারবো না। আমাদের দেশে দেখবেন প্রচুর পেটেন্ট হয়, বছরে প্রায় কয়েক লক্ষ পেটেন্ট হচ্ছে, কিন্তু আলটিমেটলি মার্কেটে কটা আসছে সেটাই একটা বিগ কোয়েশ্চেন। কারণ আমরা জানি হলুদ, একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলছি, হলুদ আমরা লং টার্ম মানে অনেক আগে থেকে, আমাদের সত্যযুগ থেকেও যদি বলেন আমরা ইউজ করে আসছি, কিন্তু হলুদের কী গুণ, হলুদটা কেন খাবো বা হলুদটা কেন ইউজ করব সেটা আমরা জানি না। স্যার এই মুহূর্তে একটা কথা জানতে ইচ্ছা করছে যে ডাস্টে আমরা হলুদটা খাবো নাকি আমরা আগেকার দিনে শুনেছি যে কাঁচা হলুদ ভীষণ মারাত্মক একটা এফেক্ট করে? অ্যাক্টিভ, প্রচণ্ড অ্যাক্টিভ। হলুদের উপর 40টা ডিফারেন্ট পেটেন্ট আছে ইউএসের, তারা পেটেন্ট করে নিল, তার মানে আমাকে নেক্সট টাইম হলুদ ইউজ করতে গেলে তাদের কাছ থেকে কিনতে হবে। অথচ আমাদের এখান থেকে বছরে লাখ লাখ পিএইচডি বেরোচ্ছে এবং তারা প্রত্যেকেই ওয়েল কোয়ালিফাইড, এই নয় যে তারা পারছে, কিন্তু প্রপার যে রিসার্চ যেটা বলা হয় সেটাকে কিন্তু কোথাও একটা কিন্তু খামতি আছে। শুধু হলুদ বলবো কেন, আপনার এত কিছু জিনিস, আপনারা দেখবেন সজনে ডাঁটা, সজনে ডাঁটা বললে ভুল হবে, সজনের A to Z কাজে লাগে। আমরা কতটুকু জানি, আমরা জানি ওই যে ঠিক আছে এই বসন্তকাল আসছে, কিছু সজনে ফুল খেতে হবে বা ডাঁটা খেতে হবে, কেন খেতে হবে জানি না। সাথে আমরা নিম পাতাকেও অ্যাড করতে, একদম, এগুলো হচ্ছে মহৌষধি। এর মধ্যে আমাদের কি দরকার, এর মধ্যে কোন কেমিক্যালসটা অ্যাক্টিভ, যেটা আমাদের অ্যান্টি ক্যান্সারই বলুন বা যাই হোক যে কোনো রোগের বলুন, তার পজিটিভ যে মানে মেন মলিকুলসটা কি আছে যেটা কাজ করে, সেটা যদি খুঁজে বার করতে পারি আমরা কিন্তু আগামী দিনে ফ্রন্ট ফুটে থাকব। আমরা যতই বলুন, আজকের দিনে ভারত সেকেন্ড আর থার্ড আই থিঙ্ক মনে হয় ওয়ার্ল্ডের মেডিসিন প্রডিউসার। আমরা সমস্ত দেশে মেডিসিন সাপ্লাই করি, কিন্তু যখনই আসবে যে আপনাদের কটা কম্পাউন্ড আছে, আপনাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কী, তখনই কিন্তু আমাদের মাথাটা ডাউন হয়ে যায়। এই জায়গাটায় আমাদের কিন্তু আগে আসতে হবে। যতদিন না আমরা R&Dতে স্বনির্ভর হচ্ছি, ততদিন আমরা কিন্তু ফার্স্ট রোতে আসতে পারবো না। আচ্ছা স্যার, এই এপিসি কলেজ অফ ফার্মেসিতে কেউ যদি পড়াশোনা করতে চায় বা ইন ফিউচার যদি ফার্মাসিস্ট হতে চায়, এখনও পর্যন্ত যারা জানে না এই ফার্মেসি সম্বন্ধে, তাদের আপনি কি বার্তা দিতে চান? দেখুন, ফার্মাসি একটা হচ্ছে মানুষের রোগ হবেই, রিসার্চ ডেভেলপমেন্ট বা আপনি যদি ব্রাইট ফিউচারের দিকে যেতে চান, আপনি ফার্মাসি কিন্তু করতে পারেন। উচ্চ মাধ্যমিক পাস করার পর, সায়েন্স নিয়ে পাস করার পর আপনি ডাইরেক্ট ডিপ্লোমাতে ভর্তি হতে পারেন, বা যদি মনে হয় আপনি B.Pharm পড়বেন, তার জন্য আপনাকে WB.JEE দিতে হয়, WB.JEE দিয়ে আপনি অ্যাডমিশন করাতে পারেন। অ্যাট প্রেজেন্ট আমাদের কলেজে শুধু D.Pharm আছে, হোপফুলি আমরা হয়তো B.Pharm পেয়ে যেতে পারি সামনে কয়েক বছরের মধ্যে, সামনের বছরই হয়তো পেয়ে যেতে পারি। তো সেক্ষেত্রে আরও R&D স্কোপটা আমরাও ভাবছি, যেহেতু দেখুন এই একটা কলেজ যেখানে সবাই ফার্মাসিস্ট, প্রিন্সিপাল, ফ্যাকাল্টি এরা তো থাকবেই, ফার্মাসিস্ট থাকতেই হবে, এখানে ম্যানেজমেন্টও ফার্মাসিস্ট। সুতরাং আমাদের একটা সুবিধা হয়, আমরা অন্য কোথাও গিয়ে পারমিশন নেওয়ার ব্যাপারটা থাকে না। এই মুহূর্তে কোন কোর্স চলছে? D.Pharm ফার্স্ট ইয়ার চলছে। হঠাৎ করে এই প্রফেশনে আসার উদ্দেশ্য? আসলে আমাদের একটা ওষুধের দোকান রয়েছে, এবার ফার্মাসিস্টের একটা ব্যাপার আছে, ওই জন্য আমি করছি ফার্মাসিস্ট। মানে বাড়িতেই কি ওষুধের দোকানটা? হ্যাঁ, বাড়িতে। এবং সেই অনুযায়ী মনে হয়েছে যে একটু হাতে কলমে কিছু শিখে নিয়ে একটু বেটার হয়। একদমই। এখানে সমস্ত ফ্যাসিলিটিস আপনারা পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। এই কলেজের আরেকজন ছাত্রী এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে, ওর মুখ থেকে একটু কথা আমরা শুনে নেব। কোন ইয়ার চলছে? আমার ফার্স্ট ইয়ার। একদম সদ্য ফার্স্ট ইয়ারে জার্নি, এই জার্নিটা কেমন লাগছে? জার্নি বলতে আমার বাড়ি থেকে কলেজটা অনেকটা দূর, তো প্রথম আসতে অনেকটা অসুবিধা হচ্ছিল, তবে কলেজটায় এসে অনেক কিছু শিখলাম। কোঅপারেটিভলি সবার সাথে চলা, বাড়ি থেকে বেরোনো, সব কিছুটাই কলেজের মারফত শেখা। প্লাস মেডিসিন সম্পর্কে আমার ইন্টারেস্টটা ছোটোবেলা থেকে খুব, তো সেই মেডিসিন কতটা ভালো এবং সেটা যদি ডোজটা একটু এদিক ওদিক হয়, সেটা যে কতটা আমাদের উপরে এফেক্ট করতে পারে সেটা আমরা জানতে পারবো। এবং টোটাল আমাদের ভারতবর্ষে যেটা হয়, মেডিসিন সংক্রান্ত অনেক রকমের ভুলভাল ধারণা রয়েছে মানুষের মধ্যে, যেটা আমার মনে হয় অ্যাজ আ ফার্মাসিস্ট এই জিনিসটাকে অনেকটা ঠিক করা যেতে পারে, অনেকটা অ্যাওয়ারনেস মানুষকে দেওয়া যেতে পারে। তো এই প্রফেশনটা আমার মনে হয় একটা নোবেল প্রফেশন, যেখান থেকে আমরা অনেক মানুষকে সচেতন করতে পারবো, জানাতে পারবো যে মেডিসিন ঠিকভাবে খান। মেডিসিন এমন না যে আমার যখন যা হবে আমি দুমদাম মেডিসিন খেয়ে নিলাম। তো এই অ্যাওয়ারনেসটা দেওয়া আমার মনে হয় খুব দরকার। তো ইন্টারেস্টের সাথে সমাজকে একটু শুধরানোর উপলক্ষে আমার এই প্রফেশনে বা এই
পুরো সিস্টেমটাতে আসা। আর ডিফার্ম করছি আমি, রেগুলার ক্লাস করতে পারি না, অনেক দূরে বাড়ি, আসি, চেষ্টা করি মাসে 2টো ক্লাস অ্যাটেন্ড করার। হ্যাঁ, ভালো, সব কিছু দিক থেকে আমরা সুবিধা পাচ্ছি এখান থেকে। তো একজন বলল যে ফার্মেসি একটা সচেতনতা বাড়ানোর মতো, মানে এই প্রফেশনটাকে বেছে নেওয়ার কারণই হচ্ছে যে না সমাজের সামনে আমি সচেতনতামূলক কোনো বার্তা পৌঁছে দেব বা এরকম। আপনার হঠাৎ করে এই প্রফেশনে আসার মূল উদ্দেশ্যটা কি? না, আমরা এই লাইনেই আছি, মানে আমাদের ফার্মেসিতে আছে এগুলো, তো এইটা থেকে শিখতে পারলে আমরা ওইখানে গিয়ে আরও বেশি করতে পারবো, সেই জন্যে আমরা এইখানে এসেছি। ফার্মেসিতে মনে হয় যে উজ্জ্বল ভবিষ্যৎ বর্তমান? হ্যাঁ। মানে কেন মনে হয় সেটার বিস্তারিত কিছু জানা থাকলে একটু তুলে ধরুন। মানে হঠাৎ করে এই প্রফেশনে আসলাম, অন্য কোনো বিষয় নেই, পড়তে ভালো লাগছে? হ্যাঁ, পড়তে মোটামুটি ভালোই লাগছে। যেগুলো অজানা, কোনো দিন জানিনি, সেইগুলোর বিষয়ে জানতে পারছি, আর অনেকটা আগ্রহ নিয়েই জানতে পারছি। আবার হচ্ছে ওষুধ সম্পর্কে অনেক কিছু জানতে পারছি, যেগুলো তো আমরা খেয়ে নিচ্ছি, কিন্তু খাওয়ার পরে জানি না যে কি এফেক্ট পড়তে পারে বা সাইড এফেক্ট আছে কি না সেই সব সম্পর্কে স্যারেরা খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন। এই মুহূর্তে আমরা এপিসি কলেজ অফ ফার্মেসিতে পৌঁছে গেছি এবং অনেকক্ষণ ধরে আমরা সমস্ত কিছু ডেমো থেকে শুরু করে স্যার এবং যারা পাঠরত এখানে স্টুডেন্টরা সবার কথা শুনলাম। এখন এই মুহূর্তে একজন স্টুডেন্টই বলবো, ও এসেছে এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য। তো অ্যাডমিশন কেমন, আজকে সমস্ত কমপ্লিট? হ্যাঁ, আজকে সব কমপ্লিট। তোমার নাম কি? প্রীতি দাস। কোথা থেকে এসেছো? বেগমপুর থেকে। এই এপিসি কলেজ অফ ফার্মেসির অ্যাড্রেস তুমি পেলে কোথা থেকে? এটা বাপি জোগাড় করেছিল ফোন নেটওয়ার্ক সার্চ করে, এটা ভালো লেগেছিল। এইচএস এক্সাম একদম ঠিকঠাক হয়েছে? হ্যাঁ, ওটা ভালোই গেছে। রেজাল্ট কেমন হবে মনে হচ্ছে? ওই মানে ফিজিক্সের জন্য একটু টেনশন হচ্ছে, বাকি বায়োলজি আর কেমিস্ট্রিটা ঠিকঠাক গেছে। আচ্ছা, এখানে যে মানে হঠাৎ করে এই স্ট্রিম নেওয়ার জন্য বা ফার্মেসির এই স্ট্রিম নেওয়ার জন্য হঠাৎ করে মনে এলো কেন? ফার্মেসি ভ্যাকেন্সি অনেক আছে। শুধুমাত্র ভ্যাকেন্সির জন্য? না না, মানে ওষুধের জন্য আমার একটু ইচ্ছা ছিল গবেষণা করার জন্য, এই কারণে। ওর বাবা এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, গার্জেনের সাথে একটু কথা বলে নেব। আপনার মেয়ে তো আজকে অ্যাডমিশন নিল? হ্যাঁ, অ্যাডমিশন প্রসেসে আছে, না কমপ্লিট হয়নি। আমরা কিছু পয়সা দিয়ে আমরা বুক করে নিলাম সিটটা। আচ্ছা, এখানে যে ধরনের মেয়ে পড়বে, যে কোর্স পড়বে, সেটা কি আপনার মনে হচ্ছে যে আপনার সামর্থ্যের মধ্যেই? হ্যাঁ, কোর্স ফিস সামর্থ্যের মধ্যে, আমার তো সামর্থ্যের মধ্যেই আছে। এই যে মেয়ে যে একজন ফার্মাসিস্ট যদি আগামীকাল হয়ে যায় বা আগামী দিনে যদি এরকম একজন ফার্মাসিস্ট হয়ে যায়, তাহলে আপনার সেই লেভেলের কি আনন্দটা হবে? হ্যাঁ, ফার্মাসিস্ট যা ব্যাকগ্রাউন্ড আছে, ফার্মাসিস্ট প্যারামেডিক্যালস লাইনটা এখন খুবই ভালো লাইন বলেই মনে হয় আমার। যেমন নার্সিং, প্যারামেডিক্যালসের নানা রকম যে লাইন আছে, বিশেষ করে আমার মেয়ের পক্ষে এটা আমার পক্ষেও অ্যাফোর্ডেবল, প্লাস কেরিয়ারও অনেক ফিউচার, অনেক স্কোপ আছে কেরিয়ার, মানে ও করতেও পারবে, কেন ওর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাবজেক্ট আছে, তো ফার্মাসিউটিক্যাল লাইনটাও সেইটা রিলেটেড। হ্যাঁ, আমি প্রাইভেট চাকরি করি, প্রাইভেট ফার্মে। হ্যাঁ, সেই জন্যই মেয়েকে ভালো জায়গায় তো দিতে সবাই চায়, সব বাবারাই চায়, এটা ভালো জায়গায় দিতে চায় সবাই। মনে হলো ভালোই, কেরিয়ারের ভালো প্রসপেক্ট আছে, কেরিয়ার ভালোই হবে। অনেক ধন্যবাদ। এপিসি কলেজ অফ ফার্মেসিতে আমরা প্রবেশ করেইছি এবং এখানে অনেক স্টুডেন্টদের কথা শুনলাম এবং ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট থেকে এখন এই ডেমোটা জাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন, এই মুহূর্তে প্রেশার মাপা হচ্ছে এবং আমাদের ফ্ল্যাকচুয়েট তো হয়ই প্রেশার, আপনারা জানেন কোনো সময় আপে থাকে, কোনো সময় ডাউনে থাকে। তো সুতরাং সেকেন্ড ইয়ারে যারা পাঠরত তারাই কিন্তু এই ডেমোটা আমাদের সামনে কিন্তু এই মুহূর্তে করে দেখাচ্ছে, দেখতে থাকুন।
আচ্ছা, এই মুহূর্তে প্রেশার যে মাপলেন, এই মুহূর্তে কত আছে? 110/70। 110/70, একটু কি লোয়ের দিকে? একটু লোয়ের দিকে, কিন্তু খুব বেশি লো নয়, মিনিমাম তো 120/80 এরকম থাকে। আচ্ছা, এই প্রফেশনে আসার মূল উদ্দেশ্যটা কি? আমি মেডিকেল শপ করবো আরও, সেই জন্য আরও এই প্রফেশনে আসা। আর আপনার মূলত কি ফ্যামিলি সাপোর্ট তো আছে? হ্যাঁ, অবশ্যই ফ্যামিলি সাপোর্ট আছে। আচ্ছা, এই যে ডক্টরি লাইনটাকে বেছে নেওয়ার কারণটা কি? এত তো প্রফেশন আছে, হঠাৎ করে এই মধ্যে আসবো এরকম ভাবনা চিন্তা কবে থেকে স্টার্ট হলো? ভাবনা চিন্তা অনেক ছোটোবেলা থেকেই ছিল, মানে আমাদের ফ্যামিলিতেই একটু ব্যাকগ্রাউন্ড আছে মেডিকেল লাইনের, সবাই যাচ্ছে, তো আমারও ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে, কিন্তু মানে একটা সময় পর বন্ধ হয়ে গেছিলো। কিন্তু কিছুদিন আগে একটু উৎসাহিত হয়ে যে না, কিছু একটা করতে হবে, তো নিজেদের দোকানও আছে, তো তার জন্যও লাইসেন্সের দরকার, তো সেই জন্যই এতে আসা। আচ্ছা, ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের মুখ থেকে শুনতে পেলাম যে এখানে ফুল সাপোর্ট দেওয়া হয়, প্রফেসররা নাকি ফুল গাইড করে দেন, আপনারাও কি সেটাই পাচ্ছেন? অবশ্যই পাচ্ছি, স্যাররা খুব আমাদেরকে সাপোর্ট করেন। দমদম এয়ারপোর্টের কাছাকাছি মনোরম পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন? একদিকে রেল স্টেশন, অপরদিকে মেট্রো স্টেশন, দামেও কম, পরিবেশও ভালো। ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন 6289884890 এই নম্বরে। ব্যাংকক এবং পাটায়া ভ্রমণ এখন আপনার হাতের মুঠোয়। আপনি কি ব্যাংকক এবং পাটায়া ঘুরতে চান? পরিবারকে নিয়ে দেখার মতন জায়গা হলো ব্যাংকক এবং পাটায়া। এই নিয়ে 7 বার ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে ব্যাংকক এবং পাটায়া বাইটাক এক্সচেঞ্জের পক্ষ থেকে। এই সুযোগটি একমাত্র করে দিচ্ছে বাইটাক এক্সচেঞ্জ। একদিকে ফ্রিতে ঘোরার সুযোগ পাচ্ছে এবং অন্যদিকে প্রতি মাসে রেভিনিউ, সাথে থাকছে আকর্ষণীয় বোনাস। যাদের পাসপোর্ট নেই তাদের কিন্তু পাসপোর্টেরও প্রসেস করিয়ে দেওয়া হচ্ছে বাইটাক এক্সচেঞ্জ থেকে। নমস্কার, আমি এসটিভি বাংলা টিভি চ্যানেলের আপনজন ম্যাট্রিমনির এক্সিকিউটিভ বাবলি মুখার্জি। হোয়াটসঅ্যাপ নাম্বারে পাত্রীর ফটো ডিটেলস রিকোয়ারমেন্টটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হয়, সেখানে আমরা মনের মতো যোগাযোগ করিয়ে দিই। এর জন্য ন্যূনতম মাত্র 300 টাকা একটা সার্ভিস চার্জ লাগে, যেটা আনলিমিটেড সার্ভিস। এপিসি কলেজ অফ ফার্মেসির বিভিন্ন স্টুডেন্টদের সামনে আমরা বহুক্ষণ কথা শুনলাম, ল্যাবে গেলাম এবং যারা যারা প্রফেসর আছেন সবার মুখ থেকে কিছু কথা আমরা শুনে নিয়েছি। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই এপিসি কলেজ অফ ফার্মেসির প্রিন্সিপাল প্লাস ওনার ডক্টর কুন্তল হাজরা। ওনার সাথে একটু কথা বলে নেব এবং সমস্ত বিস্তারিত কিছু তথ্য ওনার সাথে আমরা ডিসকাস করে নেব। স্যার, কত বছর এই কলেজে আপনার আচ্ছা, এই কলেজে 2023-এ স্টার্ট হয়েছে, তো এখন 1.5 ইয়ার্স অলমোস্ট রান করছে। হঠাৎ করে এই ফার্মেসি কলেজ স্টার্ট করার কথা কেন মনে হলো? আমি নিজে একজন ফার্মাসিস্ট। আমরা দেখেছি বিভিন্ন কলেজে আমি কাজ করেছি, কাজ করতে গিয়ে যেটা প্রবলেম ফেস মনে হয়েছে আমাদের, যে ধরুন যখনই কোনো কেমিক্যালস, গ্লাসওয়্যার, ইনস্ট্রুমেন্ট পার্টিকুলার ইমিডিয়েট দরকার পড়ে, সেই জায়গাতে কিন্তু আমরা পাই না, কারণ ম্যানেজমেন্ট তারা দেখে সবসময় তো আমার প্রফিট কতটা আসছে। তো রিসার্চের ক্ষেত্রে ধরুন আমি একটা কাজ করতে যাচ্ছি, হ্যাঁ ডেফিনেটলি আপনি বলবেন যে আপনি কাজের আগে এইসব জিনিসগুলো দেবেন, তো সেটা হয়, কিন্তু অনেক সময় দেখা যায় ইমিডিয়েট কিছু কেমিক্যালস দরকার, ইমিডিয়েট কিছু গ্লাসওয়্যার বা ইনস্ট্রুমেন্ট লাগবে, সেই জায়গাগুলো কিন্তু নর্মালে হয় না। এটা একটা সুবিধে এখানে আমরা দেখলাম। আর নর্মাল জায়গায় কি হয়, কলেজে পড়াশোনার থেকে এক্সট্রা ক্যারিকুলারটাই মেন, সেই জায়গাটায় আমরা না চাইলেও আমাদের, যখনই ধরুন কোনো কলেজে আমি প্রিন্সিপাল, তো আমাকে করতেই হবে, কারণ ম্যানেজমেন্ট যেহেতু বলছে, তো এবং স্টুডেন্টের ডিমান্ড অনুযায়ী সেটা করতে হয়। কিন্তু একজন টিচারই জানেন যে স্টুডেন্টের কোনটা ভালো এবং কোনটা খারাপ। তো অ্যাজ এ টিচার আমার মনে হয়েছে যে এই জায়গাতে যদি আমরা নিজেরা একটা কলেজ খুলতে পারি, আমাদের এখানে যেটা দিতে পারবো সেটা হচ্ছে নলেজ। সেই জায়গাটায় আমরা কোনো রকম কম্প্রোমাইজ করব না।
হ্যাঁ, ডেফিনেটলি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দরকার, কিন্তু সেটা যতটা দরকার ঠিক ততটাই, তার বেশি যেন না হয়। কারণ ডিপ্লোমা কোর্স স্পেশালি আমরা যদি বলি, এটা 2 বছরের, খাতায় কলমে 2 বছরের, কিন্তু পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, আপনার সরকারি যে টাইম টেবিল, এটা হয়ে আসে দেখবেন 1.5 বছর। 1.5 বছরের মধ্যে একটা এত বড় সিলেবাস শেষ করা তো যে কোনো টিচারই করে দেবেন, কিন্তু তাকে যে 2 বছরের যে ফার্মাসির নলেজ যে দেওয়া, এটাই কিন্তু বিশাল বড় চাপের। সেটা আমরা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি এবং আমরা এখানে সবসময় চেষ্টা করছি যে পড়াশোনাটা যেন কম কোথাও না হয়। যার জন্য একটা জিনিস আমরা মেনশন করি সবসময়, যে ক্যারেক্টার বিল্ডিং এবং নলেজ, এই জায়গাটায় আমরা কোনো রকমের কম্প্রোমাইজ করবো না, অ্যাটলিস্ট এপিসি কলেজ অফ ফার্মাসিতে। আচ্ছা স্যার, একটা কথা খুব জানতে ইচ্ছা করছে যে এখানে যে স্টুডেন্টরা অ্যাডমিশন নিতে আসছে, তাদের আসন সংখ্যা কি খুব সীমিত নাকি রাখা হয় মোটামুটি? আমাদের 60টা মাত্র আসন কলেজে ডিফার্মের, তো যার মধ্যে গভর্নমেন্ট থেকে আসবেই, কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে আসে এবং ডাইরেক্ট কেউ এসে যোগাযোগ করতে পারে, তো আমরা ওখানে নামটা লিখে রাখতে পারি সেই জায়গায়। আচ্ছা স্যার, এই মুহূর্তে দাঁড়িয়ে ফার্মাসিস্ট হতে গেলে কীরকম কি প্রিপারেশন লাগে? ফার্মাসিস্ট হতে গেলে প্রথমেই যেটা লাগবে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সায়েন্স লাগবে। অনেকের দেখবেন সায়েন্স হয়তো থাকে না, বিভিন্ন জায়গা থেকে সায়েন্স টায়েন্স করে নিয়ে আসে, অসুবিধা নেই, সায়েন্সটা মাস্ট লাগবেই, তাছাড়া তারপরেই ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যারা এই মুহূর্তে এপিসি কলেজ সম্বন্ধে এখনও জানে না বা ফার্মাসিস্ট হতে গেলে যে যে বিষয়গুলো লাগে সেগুলো অনেকেরই এখন ধারণার বাইরে, তো জনসাধারণের কাছে কি বার্তা দিতে চান? দেখুন, ফার্মাসিস্ট মানে আমাদের সাধারণ লোকের যেটা ধারণা হচ্ছে দোকানে দাঁড়িয়ে ওষুধ বিক্রি করা, এটা কিন্তু একদমই ভুল। ফার্মাসিস্ট মানে তাহলে স্পেশালি তাকে নাম দেওয়া হবে কেন ফার্মাসিস্ট? ফার্মাসিস্ট মানে হি ইজ দ্য স্পেশালাইজড পারসন ইন দ্য মেডিসিন। He can do anything and only he is the right person to handle medicine. ওষুধ দেওয়া যেমন আছে, ওষুধের ডোজ ক্যালকুলেশন, ওষুধ তৈরি, ওষুধ বিক্রি, সবটাই ফার্মাসিস্ট। ওষুধের রিসার্চ, সবটাই ফার্মাসিস্ট। একটা ফার্মাসিস্ট হতে গেলে জাস্ট গেলাম, একটা পিস অফ পেপার পেয়ে গেলাম 2 বছরে বিভিন্ন জায়গায় করে, সেটা কিন্তু নয়। অনেক ওষুধের নলেজ নিয়ে একজন কেউ ফার্মাসিস্ট হয়, না হলে তো যে কেউ ওষুধের হ্যান্ডেল করতে পারে। আর একটা জিনিস খুব বলতে ইচ্ছা করে যে দেখবেন, ওষুধ মানে হচ্ছে লাইফ ব্যাপার একটা, যেখানে আপনার ছোট্ট মিস্টেক হলে কিন্তু কারোর লাইফ চলে যাবে। ডক্টর যদি একটা মিস্টেক করে 1-2জনের প্রাণ যেতে পারে, কিন্তু একটা যদি ফার্মাসিস্ট মিস্টেক করে যায় কয়েক লক্ষ মানুষের প্রাণ চলে যাবে। সুতরাং ফার্মাসিস্ট জব অনেক রেসপন্সিবল জব, এবং আজকের দিনেও দাঁড়িয়েও যদি বলেন যে সিকিওর ফিউচার, ফার্মাসি প্রফেশনে কিন্তু আপনি আসতে পারেন বা আপনার ছেলে মেয়েদেরকে পড়াতে পারেন যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে বা গত বছর করেছে, তারা কিন্তু ফার্মাসি এটা নিতে পারে। এছাড়াও শুধু তাই নয়, তারা স্কলারশিপের ব্যবস্থা আছে, গভর্নমেন্ট বিভিন্ন রকমের স্কলারশিপের ব্যবস্থা আছে, যেখানে সে পড়লে গভর্নমেন্ট থেকে খানিকটা টাকা পয়সা পাবে। ডি ফার্ম হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি 2 বছরের কোর্স, বি ফার্ম ব্যাচেলার ইন ফার্মাসি 4 বছরের কোর্স, এম ফার্ম 2 বছরের কোর্স মাস্টার ইন ফার্মাসি। ডি ফার্ম করার পর কেউ যদি মনে করে বি ফার্ম করব, সে ল্যাটারাল এন্ট্রি দিয়ে বি ফার্ম করতে পারে, তবে সেখানে 4 বছর লাগবে না, তখন সে 3 বছরে হয়ে যাবে। তারপর বি ফার্ম পাস করার পর জিপ্যাট এক্সাম দেওয়া যায়, এক্সাম দিয়ে সে মাস্টার ডিগ্রি করা যায় বা ডাইরেক্ট অনেক জায়গাতে অ্যাডমিশন হয়, সে মাস্টার ডিগ্রি করতে পারে, সেটা স্পেশালাইজেশন হয়ে গেল। মাস্টার ডিগ্রিতে বিভিন্ন স্পেশালাইজেশন থাকে। মাস্টার ডিগ্রি করার পর কেউ যদি মনে করে আমি রিসার্চে যাব, সে রিসার্চে যেতে পারে, পিএইচডি করতে পারে। কেউ যদি মনে করে আমি সার্ভিসে যাব, সার্ভিস করতে পারে। সার্ভিসে প্রচুর জায়গা আছে মাস্টার ডিগ্রি করার পর। অবভিয়াসলি ডি ফার্ম করার পর সে ফার্মাসিস্ট হয়ে গেল বা বি ফার্মের পরে ফার্মাসিস্ট হয়ে গেল, কিন্তু মাস্টার ডিগ্রি হয়ে গেল মানে সে স্পেশালাইজেশন হয়ে গেল তার পার্টিকুলার সাবজেক্টে। যদি নলেজ থাকে, সে ডেফিনেটলি আমি বলবো তাকে রিসার্চের দিকে যেতে, সেখানে হায়ার স্টাডিজ করতে পারে, সে কলেজে চাকরি করতে পারে। আর বিভিন্ন দেশের এখন R&D সেন্টার বলা ভুল হবে, ক্লিনিক্যাল রিসার্চের ব্যাপারটা, সেটা কিন্তু ইন্ডিয়াতে ভালোই এখন চলে। সেই ক্লিনিক্যাল রিসার্চের জায়গাটা কেউ ধরতে পারে। শুধু ক্লিনিক্যাল রিসার্চ বলবো কেন, বিভিন্ন রকমের মেডিকেল রাইটিং, মেডিকেল কোডিং, বিভিন্ন সফটওয়্যার কোম্পানি তারাও ফার্মাসিস্ট নিচ্ছে। তাহলে ফার্মাসিস্টের জব কিন্তু এখনও পর্যন্ত অ্যাভেলেবল আছে। আমি এই কথাটা বলবো এখনও পর্যন্ত, কারণ এখনও পর্যন্ত ফার্মাসিস্টের চাহিদা আছে। আমি জানি না ফিউচারে কী হবে, কারণ দেখুন রোগ মানুষের থাকবেই,
ডিম্যান্ড থাকবেই। সুতরাং ফার্মাসি লাইনটা যে কেউ একটা চুজ করতে পারে ডেফিনেটলি তার ইচ্ছা অনুযায়ী। কেউ যদি মনে করে ইঞ্জিনিয়ারিং পড়বো, ইঞ্জিনিয়ারিং পড়তেই পারে, নার্সিং পড়তে পারে, সমস্ত দেখতে পারে, কিন্তু ফার্মাসিস্ট লাইনটাও সে পড়তে পারে, পড়ে তার একটা সিকিওর একটা ফিউচার থাকে। আচ্ছা স্যার, স্টুডেন্টদের জন্য যারা এখানে কন্ট্যাক্ট করবে বা ভাবছে যে এরকম একটা ফার্মেসি কলেজ আমি ট্রাই করব যেখানে এরকম সুযোগ সুবিধাগুলো পাবো, বা যে স্যার বা প্রফেসর আছেন তাদের আন্ডারে একটা ভালো কোর্স নিয়ে পড়াশোনা করব, তাদের জন্য আপনারা মানে কোনো কন্ট্যাক্ট নাম্বার যদি প্রোভাইড করে দেন। দেখুন, কলেজের ওয়েবসাইট আছে www.apccp.in, www.apccp.in, apcccollegeofpharmacy.in। এছাড়া আছে আপনি যদি ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে চান, ফোনে আছে 8777244382, এটা আমার নাম্বার। আর একটা নাম্বার আছে 8017535300, কলেজেরই নাম্বার। কেউ যদি মনে করে ডাইরেক্ট আসবো কলেজে, হাওড়া থেকে গোঘাট, তারকেশ্বর, আরামবাগ ট্রেন ধরে সিঙ্গুরে নামবে, সিঙ্গুর স্টেশন থেকে 5 থেকে 6 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, রতনপুর আলুর মোড় বললেই যে কেউ নিয়ে চলে আসবে। এখানে এপিসি কলেজ অফ ফার্মাসি মোড়েতেই কলেজটা আছে। কেউ যদি মনে করে গাড়িতে আসবো, হাই রোড থেকে ডাইরেক্ট সে চলে আসতে পারে টুয়ার্ডস বর্ধমানের দিকে, ডানকুনি টোল ট্যাক্স থেকে এক্স্যাক্টলি 15 কিলোমিটার এটা, তো সিঙ্গুরে চলে আসতে পারে। সিঙ্গুর রতনপুর মোড়েতেই কলেজটি। অনেক ধন্যবাদ স্যারকে। এসটিভি বাংলা এই মুহূর্তে পৌঁছে গেছিল এপিসি কলেজ অফ ফার্মেসিতে। সত্যিই তাই, এখানে এসে এত সুন্দর একটা পরিবেশ পাওয়া গেল এবং একাডেমিক যে সেশন বা একাডেমিক যে ব্যাপারটা এখানে খুব ভালো মতোভাবে কিন্তু তুলে ধরা হলো। দর্শক বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে যদি যদি কোনো রকম পরিকল্পনা থাকে বা আগামী দিনে যদি ফার্মাসিস্ট হওয়ার জন্য কোনো পরিকল্পনা থেকে থাকে, তবে একটা আদর্শ ফার্মেসি কলেজ হচ্ছে এপিসি কলেজ অফ ফার্মেসি, যেটা কিন্তু সিঙ্গুরে অবস্থান করছে। আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং এখানকার যা পরিবেশ, বিভিন্ন ফ্যাসিলিটিস বর্তমান এবং আগামী দিনে ওষুধ নিয়ে তো আর কিছুই বলার অপেক্ষা রাখে না। যদি সেই রকমই গুণগত মান ঠিক রাখতে বা যদি ওষুধের আরও বিভিন্ন ধরনের সমস্ত কার্যক্রম বা প্রয়োজনীয়তা এগুলো যদি জানার থাকে, অবশ্যই কিন্তু ফার্মাসিস্ট হতেই হবে এবং ফার্মেসি নিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে। এসটিভি বাংলা কিন্তু সর্বদাই নতুনের খোঁজে এবং নতুনদের অনুপ্রেরণা দিতে, উৎসাহ দিতে কিন্তু সর্বদাই এগিয়ে চলেছে। আগামী দিনে এসটিভি বাংলা আরও নতুন নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হবে। আজ এই পর্যন্তই, নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।